সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০১তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই ব্যবসায়িক মোহাম্মদ ইকবাল হোসেনের জীবনের এক ভয়ানক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ৬ পুরুষের সাথে ৩ বছর সংসার করে রিয়া। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার একজন ধনী ব্যবসায়ী জনাব ইকবাল হোসেনের সঙ্গে ঘটে যাওয়া এক লোমরহস্যকর তাজ্জব ভয়ানক বাস্তব ঘটনা। দেখেন, আমরা এই পৃথিবীতে কিছু ভুল মানুষকে ভালোবেসে ফেলি, আর এই ভুল মানুষটাকে সঠিক পথে আনার জন্য আমরা দিবানিশি তার পিছনে সময় দিয়ে যাই এবং চেষ্টা করি। এটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং বোকামিতা। আমরা যদি এই মানুষটাকে ভালো করার জন্য সময়টা না দিয়ে ঠিক সেই সময়টা আমরা নিজের পিছনে ব্যয় করি, এই খারাপ মানুষটার হাত থেকে নিজেকে সরিয়ে আনি, তবে হয়তো আমরা জীবন অনেক ভালো থাকবো। এই কথাটা শুনতে যদিও কিছুটা স্বার্থপরতা মনে হয়, তবে মনে রাখবেন, নিষ্ঠুরে দুনিয়াতে বাঁচতে হলে আপনাকে একটু স্বার্থপর হতেই হবে। আমি অবাক হয়ে যাই, এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা হিমালয় পরিমাণ অপরাধ করেও নিবৃত্তে নীরবে নিজেকে নির্দোষ বানিয়ে ঘুমিয়ে থাকে। আবার ঠিক এই দুনিয়াতে বিন্দু পরিমাণ অপরাধ করেও মানুষ ঘুমোতে পারে না, বিবেকটাকে তাড়া করে বেড়ায়। এজন্যই হয়তো আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে। আবার আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। কথাটা কেন বললাম, আজকের এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, আমি পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর বুকে এমন একটা দেশ ভ্রমণ করেছি যেটা পৃথিবীর এক লুকায়িত অন্ধকার জগৎ। যে দেশের নাম হয়তো অনেকেই জানে না। এটা আমেরিকার পার্শ্ববর্তী একটা দেশ, যার নাম হচ্ছে রিপাবলিক অফ কিউবা। আমি এই কিউবাতে যাওয়ার পরে আপনাকে বিশ্বাস করাতে পারবো না, কিউবার নিষিদ্ধ গলিগুলোতে আমি যখন হেঁটেছিলাম ঝুঁকি নিয়ে খুব সাবধানতার সঙ্গে, আমি সেখানকার এমন কিছু ভিডিও ধারণ করেছি যা দেখলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবীতে এখনও মানুষ এমনভাবে বসবাস করতে পারে। তাদেরকে মানুষ বলতেও হয়তো আপনার একটু দ্বিধা লাগবে। কি ঘটেছে কিউবার সেই নিষিদ্ধ গলিতে দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে কিংবা এই ভিডিও শেষ করে অথবা এখানে সরাসরি ক্লিক করে আপনারা কিউবার হাবানার সেই অন্ধকার জগৎ দেখে নিতে পারেন। এবং আজকের গল্প শেষে ইকবাল সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। শুধু আমার বাবা নয়, আমাদের বাড়িটি হচ্ছে ব্যবসায়ী বাড়ি নামে পরিচিত। আমার দাদা সহ আমাদের বংশের পরম্পরায়ণ সবাই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আমার বাবা আমাদের এলাকাতে খুবই নাম করা একজন ব্যবসায়ী। রয়েছে আমার বাবার এলাকাতে অনেকগুলো দোকান, এবং আমার বাবা এই এলাকাতে খুবই সুনামধন্য সম্মানিত একজন ব্যক্তিও বটে। আমার বাবা একজন প্রাক্তন মেম্বার। তিনি মেম্বারেও ইলেকশন করে 5 বছর তিনি মেম্বার থাকে, কিন্তু এরপরও যদি আমার বাবা ইলেকশন করতো তিনি পাস করতেন। কিন্তু আমার বাবা মেম্বারি করতে গিয়ে ব্যবসার প্রতি খুব বেশি একটা মনোযোগ দিতে পারে না, যার জন্য ইচ্ছা করেই তিনি সেখান থেকে ফিরে আসে। তবে আমার বাবা খুবই দানবীর একজন মানুষ ছিলেন। মানুষ বিপদে পড়লে আমার বাবার কাছে আসলে কোনোদিনও আমার বাবা তাকে খালি হাতে ফেরাতেন না। এমনই বাবার সন্তান হতে পেরে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি। ছোটবেলা থেকে আমি আমার বাবার আদর্শে আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। তার বড় কারণ হচ্ছে আমার বাবার যে ব্যবসা আছে তা দেখাশোনা করার মতো আমার বাবার এমন কোনো বিশ্বাস্ত মানুষ ছিল না, যার কারণে আমি যখন ক্লাস 8 কি 9-এ পড়ি তখন থেকে আমি স্কুলের পাশাপাশি বাবার ব্যবসা সামলাইতাম। বাবার সঙ্গে দোকানে বসতাম, বাবা বেচাকিনি করতে, এগুলো দেখতাম, এবং বিশেষ করে বাবার ব্যবসা আমি নজর রাখতাম। এসএসসি পরীক্ষা দিয়ে এবং এসএসসি পরীক্ষার পরে আমার বাবা আমাকে ডিরেক্টলি বলে যে আমার পড়াশোনা বন্ধ করে সম্পূর্ণভাবে গদিতে বসার জন্য।
যদিও আমি ছাত্র হিসাবে বেশ ভালোই ছিলাম এবং পড়াশোনা করলে আমি বেশ ভালো করতে পারতাম। কিন্তু আমার বাবা আমাকে বলছে, "পড়াশোনা করার এখন আর প্রয়োজন নাই। তুমি ব্যবসা দেখো, ব্যবসা সামলাও। কারণ তুমি যদি পড়াশোনা করতে যাও তো আমার ব্যবসা লাটে উঠবে।" তো আব্বার কথা মতোই আমি তখন ব্যবসার প্রতি ঝুঁকে পড়লাম। আমাদের অনেক বড় মুদির দোকান আছে, বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর আছে। সকালে অনেক কোম্পানির লোকেরা হচ্ছে আমাদের মালামাল নিয়ে এলাকার মধ্যে চলে যায়। তারা হচ্ছে সারাদিন আপনার বিভিন্ন ধরনের যেমন প্রাণ সহ অন্য অন্য কোম্পানির মালগুলো ডেলিভারি করে সন্ধ্যার সময় ফিরে আসে। আমি গোডাউন মিলাই এবং কী মাল আছে কী মাল নিয়েছে এগুলো সামারি করি। যাই হোক, এরকম করে আমার সময়গুলো কাটতেছিল। আমি ছোটোবেলা থেকে খুবই অন্যরকম একটা মানুষ ছিলাম। অন্যরকম বলতে আমি দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিলাম না। আমি অনেকটা খাটো ছিলাম এবং খুব কালোই ছিলাম বলা চলে। আর আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছোটোবেলায় আমার একটা টাইফয়েড হয়, জ্বর হয়। সে জ্বরে আক্রান্ত হওয়ার পরে আমার মাথার চুলগুলো পড়ে যায়। এরপর থেকে আমার বাবা অনেক ডাক্তার, কবিরাজ, অনেক ওষুধ আমাকে খাইয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মাথায় আর চুল ওঠেনি। একে তো কালো, তার উপরে খাটো, এর মধ্যে টাক। তো সব কিছু মিলিয়ে আমাকে কেউই পছন্দ করবে বলে আমার কাছে মনে হয় না। তারপরে আমার কেন জানি মনে হতো যে আমি একটা সুন্দর মেয়েকে বিয়ে করব। আমি যাকে বিয়ে করব সে যেন এলাকার টপ সুন্দরী হয়। এই করে সময়গুলো পার হতেছে এবং আমার বাবা এবং দাদা দুজনেই মিলে চিন্তা করলো যে আমাকে অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করাবে। কারণ আমি যেহেতু দেখতে কালো এবং আমি যদি কোনো কালো মেয়েকে বিয়ে করি তাহলে আমার যেই সন্তানাদি হবে তাদের দিকে তো আর তাকানো যাবে না। এই কারণে আব্বা আর দাদা মিলে সিদ্ধান্ত নিল যে তারা দেখে শুনে আমাকে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করাবে। এই করে করে আমার বয়স তখন প্রায় 22 থেকে 23 বছরের কাছাকাছি। তখনই আমার দাদার শারীরিক অবস্থার অনেকটা অবনতি ঘটে। বাবা তখন সিদ্ধান্ত নিল যে দাদা বেঁচে থাকা অবস্থায় আমার বাবা আমাকে বিয়ে করাবে এবং আমার দাদাকে আমার বউ দেখাবে। এই সিদ্ধান্ত করে বাবা তখন বিভিন্ন দিকে খোঁজখবর নিতে থাকে। এমন করতে করতে ঝর্ণা নামের একটা মেয়েকে আমার বাবা তখন ঠিক করে আমাকে বিয়ে করাবে বলে। তো বাবা যেদিন প্রথম আমাকে মেয়ে দেখার জন্য নিয়ে যায়, আমি প্রথম দিন যখন মেয়ে দেখার জন্য যাই আমি সিরিয়াসলি অবাক হয়ে যাই। বিশ্বাস করতে পারতেছিলাম না যে এই মেয়েটাকে আমার পরিবার আমাকে বিয়ে করাবে। মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, বয়সও কম ছিল এবং এই মেয়েটা আমার বউ হবে আমি কোনোভাবে এটা মানতে পারতেছিলাম না। মানতে বলতে আমার বিশ্বাস হচ্ছিল না আর কি। তো আব্বা আম্মা কথাবার্তা বললো, মেয়ের বাবার সঙ্গে আমার বাবার খুব ভালো একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের সূত্র ধরেই তখন আমাদের বিয়ের কথাবার্তা চলতেছিল। মেয়ে আমাকে দেখলাম, আমি মেয়েকে দেখলাম, কিন্তু ওরকমভাবে আমাদের আলাদা করে কোনো কথা বলা হয়নি। আলাদা করে কোনো কথা বলা নেই এবং পরিবারের মাঝে যতটুকু দেখেছি ততটুকুই। আব্বা তখন মেয়ের বাবা মায়ের সঙ্গে কথা বললো বলে মেয়ের বাবার সম্পূর্ণ রাজি। বললো যে ঠিক আছে, তাহলে আপনারা আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। পারিবারিকভাবে তখন ওই ঝর্ণার সঙ্গে আমার আংটি বদল হয়। আমার মা ওকে আংটি পরিয়ে দেয় এবং তখনই গিয়ে ঠিক 3 দিন পরে আংটি পরানোর 3 দিন পরে তখন বিয়ের দিন তারিখ নির্ধারণ করে ফেলা হয়। তো আমার বাবা দাদা খুবই রাজকীয় মানুষ এবং তারা আমার বিয়েতে অনেক অনুষ্ঠান করবে বড় করে। তো মাত্র 3 দিনের ভিতরে তো আসলে এভাবে করা সম্ভব না। আর আমি এটাও জানি না যে তারা কেন মাত্র 3 দিন সময় নিল, চাইলে তো 15 দিন 10 দিন পরেও করতে পারতো। তো কী কারণে নিছে এটা আমি পরে জানতে পারছি, আগে বুঝি নাই। তো যাই হোক, পারিবারিকভাবে তখন 3 দিনের মাথায় যতটুকু সম্ভব হয় ততটুকু করেই মোটামুটি একটা ছোটোখাটো অনুষ্ঠান অ্যারেঞ্জ করে তখন এই ঝর্ণার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়েছে পরে আমি ঝর্ণাকে নিয়ে বাসর ঘরে ঢুকছি এবং বাসর ঘরে ঢুকার পরেই দেখলাম কি ও বাসর ঘরে ঢুকেই না কান্না করতেছে। তো কান্না করতেছে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আজকে আমাদের বাসর রাত, ও কান্না করতেছে। পরে আমি বললাম যে ঝর্ণা, কান্না করতেছো কেন? আজকে আমাদের বাসর রাত, তুমি কান্না কেন করতেছো? ও তখন বলে, আয়নায় আপনি নিজের চেহারাটা দেখছেন? এমনিই বলে। এই মেয়েটা কিন্তু বয়স আমার থেকে অনেকটা ছোট হবে। পরে আমি বললাম, দেখবো না কেন, অবশ্যই তো দেখি, প্রতিদিন দোকানে যাওয়ার সময় আয়না দেখে যাই। ও বলে, না আপনি দেখেন না, যদি আয়না দেখতেন তাহলে আমার মতো একটা মেয়ের জীবন আপনি এভাবে নষ্ট করতেন না। আপনার সঙ্গে আমার যায়, কোনো দিক থেকে যায়। আপনি আর আমি কোনোদিনও বাসার বাইরে যেতে পারবো, ঘরের বাইরে যেতে পারবো? আপনার চেহারার সঙ্গে আমার চেহারা যায়। যতটুকু ছোট করে কথা বলা যায় ও ঠিক ততটুকু করেই বলতেছে। আমি তখন বললাম, দেখো আসলে আমি দেখতে সুন্দর না সেটা আমি জানি, আমি খাটো, কালো, অথবা আমার মাথার চুল নাই, আমি অনেকটা মোটা, তো সব কিছুই ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি তো তোমাকে জোর করে বিয়ে করিনি বা তোমাকে আমি কিডন্যাপ করিও নাই এবং তুমি তো আমাকে ইচ্ছে করে বিয়ে করছো। ও বলে, মিথ্যা, আমি আপনাকে ইচ্ছে করে বিয়ে করি নাই, আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি কারণ আপনার বাবা আগেই আমার বাবার মাথাটা খেয়ে ফেলেছে, যার কারণে আমি আপনাকে বিয়ে করছি।
তা আমি জীবনে বিয়ে করতাম না। বাট আমি আপনাকে আজকে সোজা সাপটা একটা কথা বলি, আপনি যদি কোনো দিন আমার গায়ে হাত দেন, তবে মনে রাখবেন আমার বাপ মায়ের কসম করে আমি বলতেছি আমি সেদিন আত্মহত্যা করব। যেদিন আপনি আমার গায়ে হাত দিবেন আমি সেদিন আত্মহত্যা করব। আর আত্মহত্যা আমি করব এটা আমি চিঠিতে স্পষ্ট লিখে যাব যে আমার মৃত্যুর জন্য শুধু আপনি দায়ী, আপনি আমার গায়ে হাত দিবেন না। আমি তখন বললাম, এটা তুমি কি বলো ঝর্ণা, আমি তোমাকে বিয়ে করছি, আমরা স্বামী স্ত্রী, সো আমি তোমার গায়ে হাত দিব না, এটা তুমি কি কথা বলতেছ? ও বলে, আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি, আপনি আমার গায়ে হাত দিবেন না। আর আপনি আমার গায়ে হাত দিলে এর পরিণতি বেশি একটা ভালো হবে না। আর কি হবে সেটা আমি আপনাকে জানাই দিছি। মেহেরবানি করে আপনি এখন নিচে ঘুমান, আমি উপরে ঘুমাবো। আমার বাসর রাত, তো কি আর করবো ভাই, আল্লাহ বানাইছে এরকম, আমি তো আর আমারে বানাই নাই, আল্লাহই তো বানাইয়া পাঠাইছে। আল্লাহর সৃষ্টিতে সুন্দর লাগছে বলে আল্লাহ আমাকে পাঠাইছে। তা আমি তখন নিচে ঘুমাইলাম, ও দেখুন উপরে ঘুমাইছে। এই করে রাত কেটে গেল। রাত কেটে যাওয়ার পরে আমি তো বের হয়েছি সকালবেলা, বের হওয়ার পরে সবার সঙ্গে কথাবার্তা বলতেছি। তো গতকালকে রাতে বাসর ঘরে আমার সঙ্গে কী ঘটেছে এটা আমি কাউকে বুঝতে দিই নাই, মানে কাউকে বলি নাই। এরপরে মেয়ের পরিবার থেকে লোকজন আসছে, মানে ঝর্ণার পরিবার থেকে সবাই খাওয়া দাওয়া করলো এবং যাওয়ার সময় ঝর্ণাকে নিয়ে গেল। তে আমার দাদি আমার বারবার বলে, কিরে কেমন হইলো, তোর বউ কেমন হয়েছে? আমি বললাম, হ্যাঁ দাদি ভালোই হয়েছে। মানে এইসব কথা তো আর কারো কাছে বলা যায় না। ছোটোবেলা থেকে কালো অসুন্দর এগুলো দেখে দেখে বড় হয়েছে, এগুলো শুনে শুনেই বড় হয়েছে। তার নতুন করে আর কারে বা কী বলবো বলেন। এই ঘটনার কিছুদিন পরে আবারও যখন আমার পরিবারে আসছে, আমার সঙ্গে ও রাত্রে থাকে, কিন্তু আমি নিচে ঘুমাই, ও উপরে ঘুমায়। ওর শরীরে আমি হাত দিতে পারি না। কিন্তু একটা কথা কি জানেন, ও সবার সঙ্গে আমার সঙ্গে এত ফ্রেন্ডলি কথা বলে, এত সুন্দর করে কথা বলে, যা ঠিক বলার মতো না। মানে এত আদর, এত ভালোবাসা, মানে এত কিছু দিয়ে কথা বলে। কিন্তু ভিতরে ওর অনেকটা কালি জমে আছে। যখনই ঘরের দরজা বন্ধ করে তখনই ও একটা অন্যরকম মানুষ হয়ে যায়। আর সবার সামনে ও যেন মানে আমাকে এমনও করে যে নিজ হাতে খাওয়াই দেয়। মানে কী আর বলবো আপনাকে, যে নিজের হাতেও অনেকের সামনে আমাকে খাওয়াই দেয় যে না না এটা তুমি খাও, এরকম করে। কিন্তু ঘরের ভিতরে ঢুকলেই শিয়াল কুকুরের মতো ব্যবহার করে। তো এভাবেই তখন আমার দিন রাতগুলো কাটতেছিল, প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেছে। এইবার 3 মাস কেটে যাওয়ার পরে আমার যারা পরিচিত আছে আর কি, দাদি বা সম্পর্কে যারা আমার দুষ্টমি মানুষ হয়, এরা হকগলেই বলতেছে যে তুই মানে বাচ্চা কাচ্চা হয় না কেন, পেট টেট বড় হয় না কেন, এগুলো বলা বলি করে। তো ওর সঙ্গে তো আমার কোনো কিছু হয় না, তা বাচ্চা হবে কোত্থেকে আর। এই করে করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরেই একদিন আমার আব্বা কিন্তু আমার সঙ্গে আবার মোটামুটি অনেকটা ফ্রি, মানে অনেকটা ফ্রি ছিল আমার আব্বা। তো আচ্ছা, আমার বিয়ে করার 2 মাসের মাথায় কিন্তু আমার দাদাভাই মারা যায়, আমার দাদা মারা যায়, দাদি থাকে। তো আমার আব্বা তখন একদিন আমার ডাক দিয়ে নিয়ে বলতেছে, ইকবাল বাবা তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই কিছু মনে করবি না? আমি বললাম, না আব্বা মনে করবো না। আব্বা বলে, তোর বউয়ের কি কোনো সমস্যা আছে? আমি বললাম যে না বা কোনো সমস্যা নাই তো। আমার আব্বা বলে, যদি সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখা, আর ডাক্তার না দেখায় আমি তোরে তাড়াতাড়ি বিয়ে করাইছি আমাদের বংশ বাড়ানোর জন্য, তুই আমার পরিবারের একমাত্র ছেলে, তা তোর যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমার বংশ বাড়বে, আমি বংশ বাড়ানোর জন্যই তোকে বিয়ে করছি আর তোকে বিয়ে করাইছি। সো তুই এখন তাড়াতাড়ি এই তোর বউরে ডাক্তার দেখা। তা আমি তো আর আব্বারে বলতে পারিনি যে আব্বা মূল ঘটনা এটা। তো আমার আব্বা আমার এটা বলছে, আমি এটা শুনছি, শোনার পরে আমি আমার মতো করে চলতেছি যে দেখা যায় কী হয়। আর কোনো কিছু আব্বাকে বললাম না, কিছু জানাইলাম না। এইভাবেই দিন রাতগুলো পার হইতেছে। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল এবং দিন যত সামনের দিকে যাচ্ছে তখন সবাই আমাকে বারবার একটা কথাই বলতেছে যে বাচ্চা হয় না কেন। এই কথা কিন্তু আবার মানে কেউ বলে, ঝর্ণাকেও বলে। ঝর্ণা তখন সবার কাছে একটা কথাই বলে, আমি কি করব বাচ্চা না হইলে? ওরে বলেন বাচ্চা দেওয়ার মালিক তো ও দেয় না কেন, মানে এগুলো বলে আর কি। মানে ওর সমস্ত দোষগুলো আমার উপরে ছাপাইয়া দেয়। সবাই তখন আমারে বলে, তুই বাচ্চা কাচ্চা নিবি না, বাচ্চা কাচ্চা হয় না। এই করতে করতে প্রায় 1 বছর মতো ওর সঙ্গে আমার সংসার হয়েছে। 1 বছর সংসার হওয়ার পরে 1 বছর পরেও একদিন আমারে বলতেছে যে তোমার একটা কথা বলি, তুমি মানুষ হিসাবে খুব ভালো। মানে একদিন রাতেবেলা আমারে বলতেছে যে তুমি মানুষ হিসাবে এত ভালো যে তোমার মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের বিষয়। আজকে 1 বছর আমি তোমার সঙ্গে সংসার করতেছি, তুমি চাইলে যে কোনো সময় আমার সঙ্গে খারাপ কিছু করতেই পারতা, কারণ আমরা এক ঘরে থাকি, আমার ইজ্জত নেওয়া তোমার জন্য কোনো বিষয় না। কিন্তু তুমি এতটাই ভালো একটা মানুষ ছিলা যে তুমি 1 বছরে কোনো দিনও আমার অনুমতি ছাড়া আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করো নাই। তোমার মতো একটা মানুষের সঙ্গে থাকতে পারলে সত্যি ভালো হতো। কিন্তু দেখো আমি না অন্যরকম একটা মানুষ, আমি তোমাকে নিয়ে কখনো বাইরে কারো কাছে যেতে পারবো না, বাইরে কাউকে মুখ দেখাইতে পারবো না। আর সত্যি কথা বলতে তোমার চেহারার দিকে তাকালে আমার ভিতরে থাকা ফিলিংসগুলো, মানে আদর সোহাগগুলো কেমন জানি নষ্ট হয়ে যায়, আমার ভিতর থেকে আসে না। আমি সবার সামনে অভিনয় করি ঠিক আছে, কিন্তু 4 দেওয়ালের মাঝে অভিনয়টা আর আমি করতে পারি না। তোমাকে একটা কথা বলি, আমি আগামী দিন সকালবেলা চলে যাব। আমি আর দৃঢ় বিশ্বাস, যেহেতু তুমি এতদিন পর্যন্ত
কারো কাছে কিছু বলো নাই, 1 বৎসর পর্যন্ত এই জিনিসটা লুকায় রাখছো, আজকে রাতটাও তুমি লুকায় রাখবা। আমাদের এলাকারই একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে, ওর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমি ওর সঙ্গে পালায়া যাব। ও যে কথাগুলো বলতেছে তখন রাত্র প্রায় আপনার 11টার কাছাকাছি বাজতেছে। আমি ওর মুখের দিকে অবাক হয়ে তাকায় আছি। আমি তো ওর স্বামী, ওইগুলো আমাকে বলতেছে। মানে কতটা বিশ্বাস থাকলে এভাবে খোলাখুলি বলতে পারে আর কি। পরে আমারে বলতেছে, আমি বললাম যে এই কথাগুলো এখন আমার কাছে কেন বলতেছো? তুমি সকালবেলা যদি চলে যাও তাহলে তো আর আমি তোমাকে আটকাইতে পারবো না, বা আমি তোমাকে আটকাবও না। তুমি তো আমাকে না বলেই চলে যেতে পারতা, তা আমাকে বলে যাচ্ছ কেন? ও আমাকে বলে যাচ্ছি এই কারণে, যদি না বলে যাই তাহলে আমার ভিতরে একটা গিল্টি থেকে যাবে, আমার ভিতরে একটা অপরাধ থেকে যাবে। সো এই জন্য আমি আমার অপরাধটা থেকে বাঁচার জন্য তোমাকে এই কথাগুলো বললাম, তুমি কিছু মনে করো না। এবং আমি বিশ্বাস করি আমি তোমার জীবন থেকে চলে গেলেই তোমার জন্য ভালো হবে, কারণ তোমার বাবার অনেক টাকা পয়সা আছে। এরপর তুমি দেখে শুনে আরেকটা বিয়ে করতে পারবা, এবং ওই মেয়েটাকে বিয়ে করলে তোমার জীবনটা অনেক সুখের হবে। সো আমার সঙ্গে এভাবে ঝুলে রাখার থেকেও আমি একটা সমাধা হয়ে যাই, তাকে ভালো নয় বলো? ওই কথাগুলো বলতে স্যার আমি তার মুখের দিকে তাকিয়ে স্যার নিজে নিজে চিন্তা করতেছি, হাই রে মানুষ, হাই রে কপাল, হাই রে ভাগ্য, কেন আমার সঙ্গে এরকমটা হলো? আমার ভাগ্যটাই কেন এতটা মানে খারাপ হয়ে গেল? কিছু বললাম না, এবং এমন করতে করতে একটা পর্যায়ে ও তখন বলল যে তুমি চাইলে আজকে খাটে ঘুমাইতে পারো। হ্যাঁ বললাম, না আজকে 1 বছর ধরে নিচে ঘুমাই, আর এক রাতের জন্য বা কেন খাটে ঘুমাবো, আর কালকে তো তুমি অন্য কারো হয়েই যাবা। সো আমি এটা তাকে বলছি, বলে আমি তখন শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে কোনোভাবেই ঘুম আসতেছে না, ঘুমানোর জন্য অনেক ট্রাই করতেছি, ঘুম আসতেছে না। এই করতে করতে তখন আমি কী করছি, ঘর থেকে বের হয়েছি। বের হয়ে এই রাতের বেলায় দোকানে গেছি। দোকানে গিয়ে, দোকানের লকার আছে, ওখানে কিছু টাকা আছে, প্রায় আপনার 5 লাখ টাকার মতো ছিল সেই সময়। তো আমি সেখান থেকে 3 লাখ টাকা নিচ্ছি। 3 লাখ টাকা নিয়ে আমি তখন এই টাকাটা নিয়ে বাড়িতে আসছি। 3 লাখ টাকা নিয়ে বাড়িতে আসছি। ও আবার বলতেছিল তুমি কই যাইতে আসো? আমি বললাম ভয় পাইও না, আমি কোথাও যাই না, আমি আসতেছি। আমাদের বাড়ি থেকে দোকানটা বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল, তা টাকা নিয়ে আসছে রাতের বেলায়। ওই কিন্তু ভয়ে ছিল যে আমি আবার কাউকে বলে দিই কিনা, বোকা আটকায় ফেলে কিনা। তারপর বলতেছে তুমি কই গেছিলা? আমি বললাম তুমি তো কালকে চলে যাবা, তোমার তো দেনমোহর বাবদ আমার কাছে কিছু টাকা পাবা, আমি তোমার ওই দেনমোহরটা পরিশোধ করতে চাই। ওই তখন আমার দিকে তাকায়া মানে কান্না করে দিছে। কান্না করে দিয়া বলতেছে তুমি আমাকে দেনমোহরের টাকা দিবা? আমি বললাম হ্যাঁ, আমি দেনমোহরের টাকার জন্যই গেছিলাম, এই লো 3 লাখ টাকা। এখন মানে টাকার বান্ডেলগুলো দিয়ে ওর কাছে দিছে। ও তখন আমার দিকে তাকায় আছে, তাকায় থেকে বলতেছে তুমি কি মানুষ? আমি কালকে তোমার সঙ্গে মানে তোমার ঘর থেকে চলে যাব, আমি তো তোমাকে, আমি বললাম যে তুমি তো আমাকে ছেড়ে দিচ্ছ, তুমি তো বলেই যাচ্ছ, এমন তো না যে তুমি না বলে গেছো। যদি তুমি না বলে যাইতা তাইলে আমি এটা না দিলেও পারতাম, কারণ আমি তো জানতাম না যে তুমি চলে যাচ্ছ। যেহেতু আমি জানি তুমি চলে যাচ্ছ, সুতরাং তো তোমাকে টাকাটা দিতেই হবে। এই কারণে আমি তোমাকে টাকাটা দিতে চাই। এবং ওই দিনও আমার কাছে জাস্ট অনুরোধ করে যে তোমাকে একটা রিকোয়েস্ট করি, সকাল হওয়া পর্যন্ত আমি তোমার মাথাটা একটু হাতায় দিতে চাই। এখন আমার মাথায় তো কোনো চুল নাই, টাক মাথায় তুমি কি হাতায় দিবা? ও বলে এমনিই আমি তোমার মাথাটা একটু হাতায় দিতে চাই। তা আমি বসছি, ও আমার মাথাটা এরকম করে হাতায় দিয়ে দিতে ফজর আজান দিয়ে দিছে। কিন্তু এদিক দিয়ে না ভাই চোখের পানিগুলো লুকাইতেছে, মানে চোখের পানি পড়তেছে, অঝরেই পড়তেছে। আর বারবার ভাবতেছিলাম যে নিজের মুখে নিজে এসিড মেরে দিব, মানে নিজের চেহারা নিজে শেষ করে ফেলবো, কেন আল্লাহ আমাকে এরকম বানাইছে। দেখতে দেখতে একটা পর্যায়ে ফজর আজান দিচ্ছে, পর আমি বললাম যে আমি নামাজ পড়তে যাব। বলে আচ্ছা ঠিক আছে তাহলে যাও। আর নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে দেখি কি যে ও ব্যাগ ট্যাগ সব রেডি করে ফেলছে। ব্যাগ ট্যাগ সব রেডি করে আমারে বলতেছে তুমি আজকে দোকানে যাওয়ার আগে আমারে নিয়ে যাবা। আমি বললাম কই নিয়ে যাব? বলে বলবো আমার নিয়ে একটু ঘুরতে যাবা, এ কথা বলে তুমি আমাকে বাসে উঠে দিয়ে আসবা। মানে কী আর বলবো রে ভাই। তা বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা বলো তাহলে করবো। 9টার দিকে ও আর আমি বেরোইছি। বেরোয়ার পর আমার বাবা আর মা জিজ্ঞেস করতেছে তোরা কই যাস? আমি বললাম যে একটু ঘুরে আসি। তো মা বলে এরকম ব্যাগ টেগ নিয়েও যাইতেছে কেন? আমি বললাম যে ওর বাড়িতে যাবে, তো 2 দিন থাকবে এই জন্য। আমার মা বলে তা হঠাৎ করে বাড়িতে যাবে, আমারে তো আগে বলে নাই, আমরা তো জানতাম না। আমি বললাম না, আমারে বলছিল আর আমার মনে ছিল না তোমাদেরকে বলার জন্য। একসাথে তখন ঘর থেকে বেরোইছি। বেরোয়ার পরে ওরে আমি নিজে বাসে উঠে দিছি এবং আমার সামনে থেকে চলে গেছে। এরপর থেকে ওর সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। বাট আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, এতটাই ভেঙে পড়ছি যা আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। তো আমার আব্বা আম্মা ওর বাবার অনেক ক্ষতি করতে চাইছিল, মামলা করতে চাইছিল, মানে অনেক ঝামেলা করতে চাইছিল। বাট আমি আমার বাবাকে একটা কথাই বলছি যে মেয়ে তো আমার জীবন থেকে ইচ্ছে করে চলে গেছে, মেয়ের বাবার তো কোনো দোষ নাই,
মেয়ের বাবা তো আমাকে মেয়ের সঙ্গে সংসার করানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেছে, এবং মেয়ে আমার সঙ্গে সংসার করে মেয়ে চলে গেছে। এখন এটা তো মেয়ের বাবাকে আপনি দোষারোপ করতে পারেন না। মেয়ের বাবার কী দোষ? আমার আব্বা বলে না, ও মেয়েরও মামলা দিব, এই করবো সেই করবো, মানে মেয়েরও তার পাইতেছে না, মেয়ের বাবার সঙ্গে এগুলো করবে। এখানে আরেকটা কথা, ওই কিন্তু 3 লাখ টাকা নিয়ে যায় নাই। ওই টাকাটা কিন্তু ও বাসে ওঠার আগে আমাকে বলে দিছে যে টাকাটা আমি আনি না, এটা অমুক জায়গায় রেখে আসছে। তাই আমি বললাম যে তুমি কেন টাকাটা নিলা না? ও বলে না, আমি টাকাটা নিব না। ওই এই টাকাটাও কিন্তু নেয় নাই। তারপরে যাই হোক ও চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আমার মতো করে দোকানে বসতেছি, ব্যবসা সামলাইতেছি। আব্বা আম্মা বলতেছে আবার বিয়ে কর, মানে আমাকে আবারও চাপ দিতেছে বিয়ে করার জন্য। তা আমি তো ভাই একটাই কথা, যে না, আমি আর বিয়ে করব না, আমার জীবনে আর বিয়ের কোনো প্রয়োজন নাই। আমি তো বিয়ে করছি এবং বিয়ে করে সেই স্বাদও তো পাইছি, আমি আর বিয়ে করবো না। মানে আমার ভিতরে কি মনে হলো যে আমি বিয়ে করলে আমার বউ কিন্তু আর থাকবে না, আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে। মানে এই বিশ্বাসটাই তখন আমার ভিতরে একেবারে মানে কঠিনভাবে চেয়ে বসছে। এই জন্য আব্বা আম্মা যদিও মেয়ে দেখতো আমাকে বিয়ে করানোর জন্য বা আমার বিয়ের কথা বলতো, আমি তাদেরকে সাফ সাফ মানা করে দিতাম যে না, আমি বিয়ে করব না, আমার জন্য মেয়ে দেখায় কোনো লাভ নেই, আমার জন্য আপনার মেয়ে দেখেন না, আমি বিয়ে করব না। এই করে ধরেন তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে 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 প্রায় 3 থেকে 4 বছরের মতো কেটে গেছে। 3-4 বছর পরে আমাদের বাড়িতে একটা লোক কাজ করার জন্য আসে। আমাদের বাড়িতে এমনি মাছের ফিশারি সহ অনেক ব্যবসা বাণিজ্য আছে, তো একটা লোক তখন কাজ করার জন্য আমাদের বাড়িতে আসে। লোকটা একটু বয়স্ক, মানে একটু বয়স্ক নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে আসে, এবং আসার পরে এই লোকটা অল্প দিনের ভিতরে আমাদের পরিবারের সঙ্গে খুব ভালো একটা, মানে আমাদের পরিবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ওনার বাড়ি ছিল চট্টগ্রামেই, কিন্তু অনেক দূরে আর কি। আমাদের পরিবারের সঙ্গে মিশে যায়, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। কাজ করতে আসলেও না, মানে কাজের মানুষ হিসেবে কিন্তু উনি আমাদের সঙ্গে ছিল না। এই লোকটা তখন করলো কি, আমার এই পুরো স্টোরিটা জানতে পারছে, যে আমার চেহারা এইটা সেটা সব কিছু জানতে পারছে। এবং জানতে পারার পরেই তিনি তখন করলো কি, তার নাকি একটা মানে আছে, মানে শালির মেয়ে আছে, তার একটা শালির মেয়ে আছে, এবং এই মেয়েটা নাকি দেখতে শুনতে খুব সুন্দর, মানে অনেক সুন্দর, এবং এই মেয়েটার উনি আমার কাছে বিয়ে দিবে। মানে এটা উনি বলতেছে আর কি, যে আমার আব্বা আমাকে বলছে মেয়েটা গরিব বা পারিবারিক অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা ভালো না, তো মেয়ের মায়ে নাকি বলছে একটা ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবে। তো এই কথাই লোক তখন করলো কি, আমার আব্বাকে জানাইছে। আব্বা আমারে বলছে, আমি সাফ সাফ মানা করছি যে না আব্বা, আমি তো আগেই বলছি আমি বিয়ে করব না। আমার আব্বা বলে এবার যারই বিয়ে করাবো সে তোর সঙ্গে কোনো খারাপই করবে না, সে অনেক ভালো এবং গরিবের একটা মেয়ে, আর মেয়েটাও নাকি নামাজ কালাম পড়া, খুবই ধার্মিক একটা মেয়ে, আমরা চল না মেয়েটা দেখে আসি। আমি তখন বললাম যে না, আমি যাব না। তারপরও আব্বা জোরাজোরি করে আমাদের ঘরের ওই কাজের লোক সহ তখন একদিন মেয়ে দেখার জন্য আমাকে নিয়ে গেছে। আসলেই ঠিক, মানে মেয়েটাকে দেখে যেটা বুঝলাম যে গোবরে ফর্দ ফুল, মানে একেবারে ভাঙা একটা ঘর, মনে হয় যেন বাতাস আসলে ঘরটা পড়ে যাবে, এরকম একটা ঘরের ভিতরে থাকে। আর মেয়ের যেই মানে আপনার মেয়ের যে বাবা, উনি ভ্যান গাড়ি চালায়, উনি ভ্যান গাড়ি চালায়। মেয়ের মা মানুষের বাড়িতে কাজ টাজ করে। মেয়েরা টোটাল 4 বোন। মেয়েটা হচ্ছে সবার বড়। তার গায়ে যে জামাটা পরা আছে এটাও ছিঁড়া, মানে বুঝতেই পারেন যে মেয়েকে আমি আজকে দেখতে গেছি, তা অবশ্যই ভালো জামা কাপড় পরাই তো আমার সামনে আসবে। তো যে ভালো জামাটা আমার পরায় আমার সামনে আসছে ওইটাও ছিঁড়া। তার মানে বুঝতেই পারেন যে তাদের আর্থিক অবস্থা কোথায়। তাই মেয়েটারে দেখছি, দেখার পরে তারপরও আমার ভিতরে ভয় যে মেয়ে যদি আমাকে পছন্দ না করে, আমার সাথে সংসার না করে। মেয়ের নাম ছিল রিয়া আক্তার। তারপরে আমি করলাম কি, যে আমি আমার আব্বারে বলছি যে আব্বা কিছু মনে করবেন না, আমি মেয়েটার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই যে ও আসলে আমার সঙ্গে থাকবে কিনা বা সংসার করবে কিনা। কারণ হচ্ছে আমি তো এর আগে একটা বিয়ে করছি, আমার চেহারার কারণে, আমার শারীরিক এই সমস্যার কারণে আমার বউটা চলে গেছে। সো আমি দ্বিতীয় ভুল করতে চাই না। আমার আব্বা বলে যে না সমস্যা নেই, তুমি এর সঙ্গে কথা বলবে। তো তারা বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমি তখন মেয়েরে আর আমার একটা পুকুর পাড়ে তারা তখন নিয়ে গেছে। ওই যে আমাদের বাড়ি যে কাজ করে আর কি, উনি নিয়ে গেছে, ওনার শালির মেয়ে, ওনার আপন শালির মেয়ে। পরে পুকুর পাড়ে গেছে, যাওয়ার পরে আমি বললাম যে দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি নিচের দিকে তাকায় থাকেন, আপনি আমার দিকে তাকান। পরে মেয়েটা খুবই লাজুক ছিল আর কি, আমার দিকে তাকাচ্ছে না। আমি বললাম যে আমার দিকে তাকান, নিচের দিকে তাকায় থাকেন না। তারপর বলে কি বলবেন বলেন। আমি বললাম যে আগে আমার চেহারাটা দেখেন, আমার শরীরটা দেখেন, দেখে যদি আমার মনে হয় যে আপনি বিয়ে করবেন বা আমার সঙ্গে সংসার করবেন, তবে আমার সঙ্গে আপনি বিয়ে করেন, যদি সংসার করার ইচ্ছা থাকে। অন্যথায় আপনি আমাকে বিয়ে করেন না, কারণ আমার জীবনে এর আগে একটা বউ ছিল এবং সেই বউর সঙ্গে আমার এই ঘটনা ঘটছে। আমার এই বউটা আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি মানসিকভাবে খুব কষ্ট পাইছি, এতটাই কষ্ট পাইছি যা বলার মতো না। সুতরাং আমি আসলে এই মুহূর্তে এমন কোনো কিছু করতে চাই না। আপনি যদি আমাকে বিয়েই করেন তবে সংসার করার উদ্দেশ্য নিয়েই বিয়ে করবেন। মেয়েটা আমার এমন একটা কথা বলছে ভাই, আমারে বলে যে কোরআনের অক্ষর তো কালো,
আমরা বলো কোরআনের অক্ষর তো কালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালো মানুষের মন ভালো থাকে, আর কালো সুন্দর দেখা মানুষ চেনা যায় না, মানুষের আসল সৌন্দর্য থাকে মনের ভিতরে। মানে কথাগুলো শুনে না ভাই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম যে আল্লাহ, এটাই মনে হয় আমার জীবনের পারফেক্ট, বা এর জন্যই তুমি আমার কাছ থেকে হয়তো ঝর্ণাকে নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ। এবং পারিবারিকভাবে তখন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো এবং আমি ওরে বিয়ে করে ঘরে আনছি। আমাদের বাসর ঘরে নিয়ে গেলাম এবং আমার বাসর ঘরে গেলাম, এবং যাওয়ার পরে দেখলাম যে না, মোটামুটি ও বেশ ভালো। আমার সঙ্গে বাসর হলো এবং সারাটা রাত আমার পা মেসেজ করলো, এবং মানে আমি তখন একটা অন্যরকম শান্তিতে চলে আসছি। মানে আমি আসলে বিশ্বাসই করতে পারিনি আমার জীবনে কখনো এতটা সুখ আসবে। মানে ও আমাকে এতটা যত্ন করতো, মানে আমার চেহারা সুন্দর না, আমি লম্বা না, আমি কালো, আমি খাটো, আমার মাথার চুল নাই, মানে এই নিয়ে না ও বিন্দু পরিমাণের কোনো খিটামি করতো না। ও আমাকে অনেকের কাছে খুব গর্ব করে পরিচয় করাই দিত, যেটা আমার হাজব্যান্ড, এটা আমার স্বামী, মানে আমাকে নিয়েও খুব গর্ব করতো। আমার চেহারা নিয়ে ওর ভিতরে বিন্দু পরিমাণেরও কোনো কষ্ট ছিল না, মানে কোনো ঘৃণা ছিল না, কোনো অভিমান ছিল না। তো এভাবেই তখন তার সঙ্গে আমার সংসার জীবন কাটতেছে, আমি অনেকটা খুশি আলহামদুলিল্লাহ। ওর বয়স কম ছিল, এই জন্য আমার আব্বা আম্মা বলতেছে মানে ও আরেকটু মানে অনেকটা হ্যাংলা ছিল আর কি, তা বলতেছে আরেকটু লম্বা টম্বা হোক, শরীরের গঠনটা বাড়ুক, এরপরে না হয় বাচ্চা কাচ্চা নিস। আপাতত বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই, বা আমিও চাই না যে আপাতত বাচ্চা কাচ্চা নেই, কারণ শারীরিক অবস্থা ভালো না, অনেক সুন্দর কিন্তু একটা হ্যাংলা, একেবারেই হ্যাংলা। এরপরে যাই হোক, এভাবেই প্রায় ওর সঙ্গে আমার 1.5 বছরের মতো সংসার হয়। তো 1.5 বছর সংসার হইতেছে, দুজনে ভালোভাবেই চলতেছি। আমি তো আপাতত কোনো বাচ্চা কাচ্চা নিব না, কারণ হচ্ছে গিয়া ওর শারীরিক গঠন ভালো না, এটাই কারণ। তাই 1.5 বছর পরে ওর শরীরে একটু পরিবর্তন হয়েছে, হওয়ার পর আমি তখন বললাম যে একটা কাজ করে নিয়া এখন তো বাচ্চা কাচ্চা নেওয়া চায়, বাচ্চা কাচ্চা নিব কি না। তার আমি বলতেছে হ্যাঁ নিব, সমস্যা কি, বাচ্চা কাচ্চা নিব, নেওয়ার জন্য ট্রাই করতেছি, এগুলো আমাকে বলে। 1.5 বছর পরে এর মাঝে, হ্যাঁ 1.5 বছরের মাথায় আমার আব্বা মারা গেছে। ওকে বিয়ে করার এই ঘটনার মাঝে আমার আব্বা মারা যায়। তো আমার আব্বা মারা গেছে এবং এর আগে আমার দাদিও মারা যায়। পরিবারে তখন থাকি হচ্ছে আমি, আমার মা, আর হচ্ছে আমার ছোটো বোনটা, আমরাই থাকি। আমার ছোটো বোনের একটা বিয়ে হয়, কিন্তু মানে দুর্ভাগ্যবশত ওই স্বামীর সঙ্গে থাকে না, চলে আসে, আমাদের পরিবারেই থাকে। তো আমরা একসঙ্গেই থাকতেছি, এরকম করতে করতে আর বড় যে বোনগুলো ছিল ওদেরকে বিয়ে দিয়ে দিছে। তো পরিবার তখন আমরা এই 3 জন মানুষে আছি। এমন করতে করতে এর মাঝে হঠাৎ করে হয়েছে কি, রিয়ার বাবা কোত্থেকে জানি লোন নিয়েছিল, মানে কোনো একটা ব্যাংক থেকে জানি কী কারণে লোন নিয়েছিল, এবং লোন নেওয়ার পরে উনি আর লোন পরিশোধ করতে পারে না। লোনও কিন্তু প্রায় 2 লাখ টাকা, 2 লাখ টাকা লোন করছিল, লোন পরিশোধ করতে পারে না। এই ওরে ওনারা ধরে নিয়ে যাবে, ওনারা এই করবে সেই করবে, মানে খুব একটা ঝামেলার মধ্যে আছে। এবং আমি ওনার বাড়িতে গেলে দেখতাম পুলিশ আসে ওনারে নেওয়ার জন্য, এলাকাবাসীরা আসে, যাদের কাছ থেকে লোন করছে তারা আসে, এবং ওর আরও যে ছোটো বোনগুলো আছে ওই ছোটো বোনগুলো উঠে নিয়ে যাবে, ছোটো বোনগুলোর সাথে খারাপ কাজ করবে, এরকম পর্যন্ত ঘটনা ঘটতেছিল। তো ওই পর্যায়ে আসার পরে আমি তখন চিন্তা করলাম যে মাত্র তো 2 লাখ টাকার বিষয়, আমি 2 লাখ টাকা দিয়ে ওর বাবার এখান থেকে মুক্ত করব। মানে ভিতরে তখন এই জিনিসটা আসছিল। আসার পরে আমি নিজে 2 লাখ টাকা ওর হাতে দিলাম, দিয়ে বললাম যে টাকা তোমার আব্বাকে দাও, এবং এই টাকাটা তোমার আব্বাকে দিয়ে তোমার আব্বাকে বলো যে তোমার আব্বা যেন ঋণটা পরিশোধ করে। আর তোমার ছোটো বোনগুলো অলরেডি যুবতী হয়ে গেছে, বিভিন্ন খারাপ মানুষ আসে তাদেরকে তুলে নেওয়ার জন্য, এইটা আমার কাছে আসলে ভালো লাগতেছে না। তো এইভাবে বলার পরেই তখন আমার কথা শুনে ও তখন টাকাটা ওর বাবাকে দিছে, ওর বাবা তখন ঋণ মুক্ত হয়েছে। তখন কিন্তু আমার সঙ্গে অনেক ভালো, মানে এতটাই ভালো রে ভাই, যা ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। তা আমার দোকানে একটা কর্মচারী আছে, যার নাম হচ্ছে ফারবেজ। কর্মচারী বলতে কি, আমার আব্বা মারা যাওয়ার পরে তো দেখা যায় যে আব্বার অনেক কাজ আছে, মাছের ফিশারি আছে, তারপরে ধরেন বিভিন্ন সাইডে কাজ আছে। তো ওই কাজগুলো করার জন্য আমি তখন বেশিরভাগ সময় বাইরে থাকি, দোকানে খুব বেশি একটা বসতে পারি না। তখন দেখা যায় যে বেশিরভাগ সময় দোকানটা ফারবেজরে বসাইতাম। ফারবেজ আমাদের এলাকারই ছেলে, আমার বয়সের ছোট, কিন্তু খুব ভালো। এই ধরেন আমার সঙ্গে অনেকটা ভালো। এই সময়টাতে কিন্তু ভাই আমি রিয়ারে এত ভালোবাসছি যে সারা পৃথিবী একদিকে, রিয়া একদিকে। মানে রিয়া কী খাবে, রিয়ার কী লাগবে, মানে ওর যা লাগবে আমি সব ওরে দিব। আমার জীবনটা যদি হচ্ছে আমি তাও ওর হাতে দিয়ে দিব, মানে ওরে আমি এতটা ভালোবাসি। এক কথায় বলতে পারেন যে রিয়ার প্রতি আমার ছিল সম্পূর্ণ অন্ধ ভালোবাসা। তো ফারবেজ তখন আমার দোকানে কাজ করে, তো কোনো কিছু লাগলে আমি তখন ফারবেজরে দিয়ে পাঠাইতাম। আর রিয়ারেও বলতাম যে তোমার যদি কোনো কিছু লাগলে তুমি ফারবেজরে বইলো, ফারবেজ তোমার আইনে দিবে। তো এরকম করে তখন হতো কি যে ওই ফারবেজরে বলতো, অনেক সময় ফারবেজ ওরা নিয়ে দিত ঘরে, বা ফারবেজও আমাদের ফ্যামিলির মানুষের মতোই ছিল। আর এদিক দিয়ে রিয়াকে বিয়ে করার পরে রিয়ার যেই মানে খালু আমাদের এখানে ছিল আর কি, আমাদের এখানে কাজ করতো, উনি আমাদের এখান থেকে চলে যায়।
যেহেতু আমি রিয়াকে বিয়ে করছি, সে এখন আমাদের অতিথি বা মেহমান, এই জন্যই আর ওখানে কাজ করে না। তো মানে এই ঘটনা করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি, একদিন আমাদের এলাকাতে একটা মাহফিল হয়, অনেক বড় একটা মাহফিল হয়। সেই মাহফিলের সভাপতি আমাকে করা হয়। তো 9টার দিকে তখন আমি করলাম কি, আপনার কি বলে এই রাত 9টার দিকে আমি তখন বললাম যে পারভেজ সহ আমার দোকানে আরও 3টা ছেলে কাজ করতো, পারভেজ সহ 4জন, সবাইরে বললাম যে একটা কাজ করো, আজকে তো এলাকাতে মাহফিল এবং মানে ডিস্ট্রিবিউটারে গাড়িগুলো আসছে কিনা, যারা মাল সেল করতে গেছে বিভিন্ন কোম্পানির, যেমন প্রাণ সহ আরও কয়েকটা কোম্পানি আছে, এদের গাড়ি আসছে কিনা। তো সবাই বলে যে ভাই গাড়ি তো এখনও আসে না, গাড়ি আসবে। তা আমি সবাইরে বললাম যে তোমরা সবাই মাহফিলে চলে যাও, যেহেতু মাহফিলে আমারও সভাপতি হিসেবে ওরা ডাকছে, আমি মাহফিলে বসবি স্টেজে। সবাইরে বললাম তোমরা চলে আসো, শুধু পারভেজ থাক, পারভেজ তুই দোকানে থাক, যদি কোম্পানির লোকটা আসে তাহলে মালগুলো হিসাব করে নিয়ে সামারি করে এরপরে তুই দোকান তালা মেরিয়া চাবিটা আমার কাছে দিয়ে দিস, আমি স্টেজে আসি। মাহফিল কিন্তু আমার দোকানের কাছাকাছি, মানে দোকানের পিছিয়ে মাহফিল, অনেক বড় করে একটা মাহফিল হয়। তো আমি ওই মাহফিলে মানে ওই সারা রাত ব্যাপী মাহফিল, কিন্তু একদম সকাল পর্যন্ত। 9টার দিকে তখন ঘরে গেছি পরে আমার বউরে বললাম যে ভাত দাও, আমি খায়া মাহফিলে যেয়ে বসে। তো এই খাওয়া দাওয়া করছি করে বলতেছে যে আমারে বলে যে মাহফিল থেকে আমার কিছু আইনা দিবেন না। তাই আমি বললাম যে দেখো আমি তো গিয়ে স্টেজে বসে যাবো, আমি তো আর বাড়ি আসবো না, ওই করো, আমি পারভেজরে দিয়ে কিছু পাঠাই দেবো নি। তো এই বলে যে আচ্ছা ঠিক আছে। এই কথাবার্তা হওয়ার পরে রাত্র প্রায় 10টার দিকে আমি তখন স্টেজে, পারভেজ তখন আসছে, দোকানে তালা মেরে আসছে, এসে আমরা বলতেছে ভাই চাবি। তাই আমি তখন চাবিটা নিয়ে বললাম পারভেজ একটা কাজ কর, তুই 200 টাকা নিয়ে যা আমার কাছ থেকে, 200 টাকার আচার টাচার সহ কিছু পাস কিনা নিয়ে তোর ভাবিরে দে, মানে রিয়ারে দে। পরে বলতেছে ভাই দোকান তো মনে হয় সব বন্ধ হয়ে গেছে, 10টা বেজে গেছে যেহেতু। আমি বললাম না, বন্ধ হয়ে নেই, তুই যা দে কিছু পাস কিনা, যদি না পাস অন্তত বাজার থেকে হলেও কিছু ওরে নিয়ে দিয়ে আসিস, ও যাতে বুঝতে না পারে। আর আরেক কথা হচ্ছে কি ভাই, আমি তো স্টেজে বসে গেছি, আমি ওখান থেকে আর উঠতেও পারি না, সবার সঙ্গে বসে গেছি আর উঠাও সম্ভব হয় না। তা এই কথা বললেই তখন আমি করলাম কি, মাহফিল দেখতেছি চলতেছে। ফজরে আজানের সময় মাহফিল তখন শেষ হলো পরে আমি তখন সবার সঙ্গে গিয়া নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যেয়ে দেখি কি যে মানে আমার রুমের দরজাটা খোলা দেখা, মানে দরজাটা এরকম করে টান দিয়ে রাখছে। ভিতরে দেখি যে রিয়া নাই, এবং শুধু রিয়া নাই না, রিয়ার ঘরে যত জামা কাপড় আছে কিচ্ছু নাই। আমার মনের ভিতরে একটা খটকা লাগলো, আরে ব্যাপার কি, এই ঘরে কোনো জামা কাপড়ও নাই, কোনো কিছুও নেই, ওই গেল কই। তখন আমি মানে কী করবো ঠিক বুঝতাম। ওর কাছে কিন্তু আমি একটা মোবাইল ফোনও দিই নেই, যে একটা মোবাইল দিলে হয়তো খারাপ হয়ে যাবে, এই জন্য ওরা মোবাইলও চালাইতে দিতাম না। দৌড় দিলাম মায়ের রুমে, যে মারে ডাক দিলাম, আমার ছোটো বোনও আছে ঘরে। মায়ের ডাক দিয়ে বললাম যে মা, রিয়া কই। মা বলে তা রিয়া তো ঘরেই তো, ঘরে নাই। আমি বললাম যে না, ঘরে নাই। মা বলে তাইলে মনে হয় হাঁটতে গেছে, ও আবার সকালবেলা একটু হাঁটতে যায়। এরপর আমি কি করলাম, মানে খুব মন খারাপ করে বারান্দার মধ্যে দাঁড়ায় আছে। আমার ছোটো বোনটা তখন আসছে, এসে বলতেছে ভাইয়া তুমি কি ভাবি নিয়ে খুঁজতেছো? আমি বললাম হ্যাঁ। বলে ঘরে কি জামা কাপড় আছে? আমি বললাম যে না। বলে ভাবি তো চলে গেছে। আমি বললাম কী বলিস তুই, ভাবি চলে গেছে মানে কই চলে গেছে? পরে বলে ভাবি মনে হয় পারভেজ ভাইয়ের সঙ্গে চলে গেছে। তা আমার বোন আর কেমন ছোটো বোন, ওই কিন্তু আবার ছোটো যে এরকম ছোটো না, ওর বিয়ে হয়েছে, পরে জামাইয়ের সঙ্গে বনি বানা হয় না, আমার বাড়িতে চলে আসছে। আমি বললাম পারভেজের সঙ্গে চলে গেছে, এটা তুই কী বলতেছিস? বলে হ ভাইয়া। আমি তখন মোবাইল ফোনটা হাতে নিলাম, নিয়ে পারভেজের নাম্বারে কল দিছি। পারভেজের নাম্বারে কল দেওয়ার পরে দিয়ে যে পারভেজের নাম্বারটা বন্ধ। সাধারণত কিন্তু আমি বহু বছর পারভেজ আমাদের দোকানে কাজ করে, কোনোদিনও নাম্বার আমি বন্ধ পাই না, ওই কিন্তু যেমনই এক নাম্বার খোলা রাখবে। দিয়ে যে ভাই নাম্বারটা বন্ধ থাকার পরে আমার মনের ভিতরে একটা খটকা লাগলো, রে কী রে, ওই নাম্বারটা বন্ধ করে রাখলো কেন? আমি বোনেরে বললাম যে তোর ভাবি পারভেজের সঙ্গে পালাইয়ে যাবে, এটা তুই জানতি? বলে না ভাইয়া, জানতাম না, আমি আজকে মানে গতকালকে রাতেই কিছুটা অনুমান করছি। আমি বললাম অনুমান করছিস, কী অনুমান করছিস? বলে দেখছি পারভেজ ভাইয়া আর ভাবি মানে কি নিবা, কেমনে থাকবা, কই থাকবা, এই বিষয় নিয়ে কথা বলতেছে। আমি তখন কী করবো, মানে দিলাম দৌড় দোকানের দিকে। আমি দোকানের দিকে দৌড় দিলাম, যখন দোকানের অবস্থাকে, কারণ হয়তো আইনা আমার দোকানের চাবিটা আমার দিয়ে গেছে। দোকানে যেয়ে দেখলাম যে ভাই দোকানটা পুরো খালি, দোকানের ক্যাশ খালি, কোম্পানির চালানে যা টাকা ছিল মানে যা হিসাব নাই আর কি, কত লাখ টাকা যে তার কোনো হিসাব নাই। একে তো বউরে হারাইছি, তার উপরে দোকানও গেছে। আমি তখন মানে এই জায়গার মধ্যে মানে অজ্ঞান হয়ে গেছি, দোকানটার সামনেই আমি তখন জ্ঞান হারাই ফেলছি, মানে পুরো অজ্ঞান হয়ে গেছি। তো সবাই ধরাধরি করে বাড়িতে আনছে, চোখে মুখে পানি দিছে, পুরো বাড়ির মানুষ একসাথে হয়ে গেছে। তখন তো বাপও নাই, দাদাও নাই, মা আছে, বোন আছে, আর আমরা 3জনে।
আত্মীয় স্বজন যারা আছে এরা সবাই আসতেছে, কাকা ফুফিরা আসতেছে, সবাই পানি টানি ঢালতেছে। কী হয়েছে এই ঘটনা যে ওই নিয়ে সব কিছু নিয়ে চলে গেছে। তো ফারভেজ যেহেতু আমাদের এলাকার ছেলে ছিল, ফারভেজের বাপে মায়েরে ছোট ভাইরে এবং তাদেরকে তখন ডাকানো হয়েছে। তো ফারভেজের বাবা তখন বলতেছে যে দেখো রে বাবা, আমার সম্পদ বলতে আমার ঘর বিটাটাই আছে। ফারভেজের বাবার আর কিচ্ছু নাই। বলে আমার ঘর বিটাটাই আছে, যদি আমার ঘর বিটাটা নিলে তোমার ঋণ পরিশোধ হয়ে যায় তাইলে আমার ঘর বিটাটা তুমি নিয়ে যাও, আমি আমার ঘর বিটাটা তোমার নামে লিখে দিব। ও নিয়ে সবার সামনে এটাই বলতেছে, কারণ ওনার তো আর কিচ্ছু নেই। উনি বলে আমার ছেলেটা খারাপ, আমার ছেলেটা খুব খারাপ, এবং খারাপ থাকার কারণেই কিন্তু দেখা গেল যে এরকম একটা ঘটনা ঘটাইছে। তো যাই হোক, যেটাই হোক, ও যেটাই করছে এটার তো কোনো সমাধান নাই। এখন যদি তুমি বলো যে আমার ঘর বিটাটা আমি লিখে দিব, তাই আমি বললাম ভাই ঘর বিটা কী নিব। তো একে তো ধরেন ব্যবসার মধ্যে ওইটা মানে পুঁজি টুজি সব নিয়ে গেছে, তার উপরে আবার মানে মানসিকভাবে তখন খুব ভেঙে পড়ছে। এতটাই ভেঙে পড়ছে, রিয়াকে হারাই ফেলছে, মানে পুরো পাগলের মতো হয়ে গেছে। সারাটা দিন ঘরের ভিতরে বসে থাকে, ঘরের ভিতরে বসে বসে কান্না করি সারাটা দিন, কারোর সঙ্গে কথা বলি না, সারাটা দিন ঘরের ভিতরে বসে থাকে। মা বলে, আমার ছোটো বোন বলে ভাইয়া দোকানে যা, মা বলে দোকানে যাস না, তুই দোকানে যা, যে দোকানে যায় বুকে, দোকানে যাই না। এইভাবে প্রায় 6 মাসের ভিতরে আমার দোকান পুরো খালি হয়ে গেছে। শেষ যে পুজোগুলো ছিল দোকানে, যে 3টা ছেলেরা রাখছে ওরা মোটামুটি সব খায়া শেষ। মাছ মানুষের যেমনি বার তেমনি ধরে নিয়ে গেছে, মানে আমার আর কিচ্ছু নাই। সোজা কথায় বলতে গেলে এই যে আমার বাপের লক্ষ টাকার ব্যবসা এবং আমাদের এই সম্মান সব কিছু যখন শেষ হয়ে গেছে, 6 মাস পরে তখন আমার ব্রেনে সমস্যা দেখা দিছে। মানে আমার তখন বিভিন্ন ডাক্তারের কাছে নিতেছে, আমি কি বলি না বলে আমি জানি না। আমার মায়েরা নাকি আমি রিয়া বলে ডাক দেয়, আমার বোনেরা নাকি রিয়া বলে ডাক দেয়, এবং মানে পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। তো 2-3 মাসের মতো আমার ওভাবে কোনো স্মৃতিশক্তি মনেই নেই যে 2-3 মাস আমি আসলে কী করছিলাম। বাট আমার বোনের মা যেটা জানাইলো যে আমি আসলে পাগলে ছিলাম। 2-3 মাস পরে আমি যখন মোটামুটি সুস্থ হওয়ার পরে আমার বোনই একদিন আমার এসে বলতেছে যে ভাইয়া তুমি কি রিয়া ভাবিরে আবার আনবা তোমার কাছে? মা আমারে মানে আমার বোন আমারে বলে, আমি বলে আনবো তো। আমার বোন বলে এই কাজ তুমি ভাইয়া ভুলেও করো না, যদি কখনো রিয়া ভাবি তোমার কাছে ফিরেও আসে তুমি তারা আইনো না। আমার বোনেরে বলতেছিলাম যে আমি ওরে ভালোবাসি, আমি তো ওরা ছাড়া থাকতে পারবো না, ওই যদি আমার কাছে আসে আমি ওরে ফিরাইতে পারবো না। আমার বোন বলে এই কাজটা তুমি কইরো না। আমার বোন এটা বলে যাওয়ার পরে আমার মা তখন আমারে বলতেছে যে এমন ঘটনা, রিয়ার বাপে তো তোরে খবর দিছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। আমি বললাম যে আমি কেন যাব? মা তখন বলে রিয়া নাকি কয়েকদিন ধরে ওর বাবার বাড়িতে আসছে। তো আমার বোন তো আমার আগে মানা করছে, ভাইয়া এটা তুমি বলো না, মানে রিয়া যে ওর মানে বাবার বাড়িতে আসছে এইটা শুনে না আমার কলিজার মধ্যে একটা কাঁপ মারছে ভাই। ওই যে ফিরে আসছে, মানে আমি মনে হয় যেন ওরে যদি একটা নজর দেখতে পারতাম, কিন্তু মারে তো আর আমি বলতে পারি না, মারে তো আমি কিছু বলতেছি না। তারপরে আমার মা বলতেছে যে এমন ঘটনা, এখন মানে রিয়ার বাবা বলতেছে তুই যদি রাজি থাকস আবারে তোর হাতে রিয়ারে তুলে দেবে, তুই কি বলিস? আমি তখন বলছি যে মা দেখো, জীবনে তো প্রথমে একটা ধোঁকা খাইলাম, এরপরে রিয়ারে বিয়ে করলাম, সেই রিও আমার সঙ্গে এরকম বেইমানি করলো। আমি এখন কি করব না করব মা, আমি আসলে কোনো কিছুই বুঝি না। তবে আমার মনে হয় কি, রিয়ারে যেহেতু হারাইছে, আমি জীবনে আর কখনো সংসার বাঁধবো না। আমি রিয়া যদি আমার কাছে ফিরে আসতে চাই তাহলে আমি তারে ফিরে নিয়ে আসবো। তো আমার মা বলে তুই যদি এভাবে কথা বলিস, মানে এরকম দুর্বল যদি থাকিস, তাহলে তো মেয়েরা আরও পেয়ে বসবে, কারণ মেয়েরা যেখানে দুর্বল পাবে সেখানেই তো তোরা অ্যাটাক করবে, তোরা আক্রমণ করবে। এতটা দুর্বল হইস না, তুই একটু শক্ত থাক, আমি দেখি রিয়ার বাপে কি বলতে চায়। তো আমি তো শক্ত আর নরম কি ভাই, আমি তো ঘরের মধ্যে বসে আছি, ঘরেই বসে আছি। এইভাবে দিন আর রাতগুলো পার হতো। তো একদিন রিয়ার বাবা রিয়ার মা আমাদের বাড়িতে আসছে, রিয়ার মানে ছোটো বোনটা সহ। আসার পরে আমার মায়েরে আমার বোনেরে তারা বুঝাইছে এইটা সেটা, পরে রিয়ার মা এসে আমার হাত চেপে ধরছে, বাবা যা হবার তা হইছে, তুমি রিয়ারে ঘরে তোলো। আমি বললাম যে না, আমি রিয়ারে কেমনে ঘরে তুলবো, আর তো আজ তো আমার কিচ্ছু নেই, আমার দোকানও নাই, আমার মাছের ঘেরও নাই, আমার কাছে 2 টাকা পুঁজিও নাই, আমার কিচ্ছু নেই, আমার তো সবই গেছে, আমি এখন আর কি করবো, আমার তো কিচ্ছু নাই। ওনারা বলে যাই হোক কিচ্ছু লাগবে না, তুই যদি রিয়ারে মাইনে আনো আমি রিয়ারে আইনে দিব। তাই আমি মানে কী বলবো, আর তখন বুঝছেন আমি তোর প্রতি খুব দুর্বল ছিলাম, আমি তখন চুপ হয়ে গেছি, আর কিচ্ছু বলিনি। এবং এরপরে রিয়ারা আমার কাছে আইনা দিছে, ওর বাপে আইনা দিছে। ওর সঙ্গে কিন্তু আমার তালাক ডিভোর্স কোনো কিছু হয়নি, তো ডিরেক্ট আমাকে ছেড়ে চলে গেছে, আবার এত মাস পরে ফিরে আসছে। ভাসর ঘরে যাওয়ার পর ভাসর ঘর বলতে ওর সঙ্গে প্রথম রাতে আর কি আসার পর আমি বললাম যে রিয়া এটা তুমি কেন করলা? আমার পা ধরে ভাই চিৎকার করে কান্না শুরু করছে, জোরে জোরে কান্না শুরু করছে, আমার তুমি মাফ করে দাও, আমি আসলে কী কারণে করছি বা কেন করছি আমি জানি না।
আমি অনেক বড় অন্যায় করছি, পৃথিবীতে এর থেকেও বড় অপরাধ আর কিছু হতে পারে না। আমি তোমার কলিজায় আঘাত দিছি এবং আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না, আমার আল্লাহ কখনো মাফ করবে না। মানে এরকম বলে বলেও কান্না করতেছে। আমি বললাম, না তুমি কান্না করো না, তো টাকাগুলো কই? ঘর থেকে যে ওই যে দোকান থেকে টাকাগুলো নিছে, ওই বলে সব টাকা ওই নিয়ে গেছে, ওই সব টাকা নিয়ে গেছে এবং ও নেশা করে। তুমি তো হয়তো জানতা না, আমিও জানতাম না, ওই নেশা করে। আমি বললাম, ওর সঙ্গে তোমার সম্পর্ক কতদিন? রিয়া তখন বলে যে প্রায় 3 মাসের মতো। আমি বললাম, 3 মাস ধরে ওর সঙ্গে তোমার সম্পর্ক, অথচ আমরা কেউই জানি না? ও বলে, না, ও গোপনে গোপনে আমার বাড়িতে আসতো, আমার সঙ্গে দেখা করতে এবং আমার সঙ্গে অনেক রাতও মানে মাঝে মাঝে ও থাকতো। তোমার চোখ ফাঁকি দিয়ে আমার সঙ্গে মাঝে মাঝে রাতের বেলায় দেখা করতাম। এগুলো সব অকপটে স্বীকার করতেছে। আমি বললাম, যাই হোক, যাই করছো, যেটাই করছো, এখন কি করবা? ও বলে, তুমি যেমনে রাখো এমনি থাকবো। তুমি যদি নুন দিয়া ভাত খাইতে কো, আমি নুন দিয়া ভাত খাবো। তুমি যদি আমার ছিঁড়া কাপড় পরতে বলো, আমি ছিঁড়া কাপড় পরবো। তুমি যা বলো আমি তাই করবো। তুমি যে আমার মাফ করে দিয়ে আবার বুকে টাইনে নিছো, সুতরাং তোমার মতো মানুষ হয় না, তুমি মানুষ না, ফেরেস্তা। ওর এই কথা শুনে আমার তখন ওই ঝর্ণার কথা মনে হইলো। ঝর্ণাও সেম কথাই বলে গেছে যাওয়ার সময়, যে আমি মানুষ না, ফেরেস্তা। কিন্তু ঝর্ণা আমার সঙ্গে কোনো চিটিং করে নাই, আমার সঙ্গে কোনো বেইমানি করে নাই। ও চলে গেছে, আমাকে বলে গেছে যে আমি চলে যাচ্ছি। আমার সব কিছু বলে ও তারপরে গেছে। কিন্তু রিয়া আমার সঙ্গে বেইমানি করছে এবং বেইমানি করার পরও রিয়া আমার জীবন আবার ফিরে আসছে। তো যাই হোক, যেটাই হোক, আমরা আর এটা নিয়ে কথা বাড়াইলাম না। তো যেহেতু আসছে, ও থাকতেছে, আমি তখন থাকতেছি, তখন কিন্তু আমার হাতে একেবারে খালি, আমার হাতে কোনো টাকা নাই। আমি ধরেন বাজারে গেলে 10 টাকার বুট রিয়ার জন্য আনতে পারি না, মানে খুবই শূন্য হাত তখন, ব্যবসা বাণিজ্য তো মানে কোনো কিছুই নেই। এর ভিতরে তখন আমার মা বলতেছে যে, ইকবাল কী করবি, এইভাবে তো আর কাটতে পারে না। পারভেজের কিন্তু আর কোনো খবর নাই, মানে পারভেজের কিন্তু আর খুঁজেও পাওয়া গেছে না। ওই যে কই চলে গেছে এটা ওই ভালো জানে, ওরে আর আমরা পাই নাই। এবং রিয়া লাস্ট পর্যন্ত বহু কষ্টে, রিয়ার জীবন অনেক কষ্ট আছে। পারভেজ ওরে মারছে, অন্য লোকের কাছে দিয়ে দিছে, অনেক খারাপই করছে ওর সঙ্গে। এগুলো সহ্য করে রিয়া বহু কষ্টের পর আবার ফিরে আসছে, মানে পরিবারে ফিরে আসছে। তারপরে এই করতে করতে পরে হলো কি, ওই তখন বলতেছে, আমার মা তখন বলতেছে যে একটা কাজ কর, এভাবে তো আর জীবন কাটতে পারে না, তুই বিদেশে চলে যা, যেহেতু ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলি, তো জীবন চলায় বিদেশ চলে যা। আচ্ছা মা, বিদেশ যে যাবো, টাকা পাবো কই? তখন কিন্তু বিদেশের মোটামুটি ভালো টাকাই লাগতো। আমার আম্মা তখন বলে, তাহলে একটা কাজ কর, তুই এই জমিটা বিক্রি কর। একটা জমি মা দেখাইলো। তখন আমি সৌদি আরবে যাওয়ার চিন্তা করছিলাম, মানে আমার সৌদি আরব পছন্দ, ইনকাম হোক বা না হোক আমি সৌদি আরবে যাব। তারপরে একটা জমি বিক্রি করি এবং জমিটা অনেক কম টাকায় বিক্রি করি। বিক্রি করার পর ওই জমি বেচার টাকাটা দিয়েই তখন আমি বিদেশের জন্য লাইন দিয়ে অপেক্ষা করতেছি। এবং আমার বিদেশে যেদিন ভিসা হয়েছে, ভিসা হওয়ার দিনে আমি সুখবর পাই রিয়ার মাধ্যমে, যে রিয়া গর্ভবতী হয়। তো রিয়া যখন গর্ভবতী হয়, আমি তখন মানে আমি আল্লাহর কাছে অনেকটা খুশি যে আলহামদুলিল্লাহ, যে যাই হোক, যেটাই হোক, সর্বশেষ যে ওর কোল জোরে একটা সন্তান আসবে, এটাই আমার কাছে বড় পাওয়া। ওই গর্ভবতী হয়েছে, আমি মায়ের বলতেছি যে মা, আমি বিদেশ যাব না, আমার সন্তান হবে, আমি সন্তানের কাছে থাকবো। মা বলে, না না, সন্তানের মুখে তো দুমুঠো ভাত তুলে দিতে হবে, এটা এইভাবে হতে পারে না, তুই বিদেশ যা, তুই বিদেশ গেলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো মায়ের সঙ্গে কথাবার্তা বলে তখন আমার এই কিছুদিন পরে ভিসা হওয়ার কিছুদিন পরে আমি তখন সৌদি আরবে চলে গেছি। এবং সৌদি আরবে চলে গেছি, আমাদের এক পরিচিত লোকে আমার ভিসা দেয়, আমাদের পরিচিত আত্মীয়ের মধ্যে। তা উনি যখন ভিসা দেয়, আমি তখন ওনার দোকানে গিয়ে কাজ করি, ওনার যে দোকান আছে, ওনার দোকানে কাজ করি, ভালো টাকায় বেতন পাইতেছি এবং আস্তে আস্তে করে নিজেও একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি। সৌদি আরবে যাওয়ার কিছুদিন পরেই, মানে কিছুদিন বলতে এরই মাঝে আমার একটা মেয়ে হয়, মানে আমার একটা মেয়ের সন্তান হয় আমি সৌদি আরবে যাওয়ার পরে। সৌদি আরবে 2 বছর থাকার পরে আমি তখন চিন্তা করলাম যে এখানে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো। যেহেতু ধরেন ভাই, ব্যবসা করছি দেশে, ব্যবসার একটা জানাশোনা আছে, কিভাবে ব্যবসা করতে হয় এটা বুঝি, বা সে অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার আলোকে আমি তখন চিন্তা করলাম যে আমি একটা ব্যবসা দাঁড় করাবো, একটা ব্যবসা করব। তো এই ব্যবসা করব চিন্তাভাবনা করেই তখন আমি কি করলাম, এখান থেকে বাড়ি থেকে তখন টাকা নিবা। মারে বললাম যে মা, কিছু টাকা হইলে আমি ব্যবসাটা দাঁড় করাইতে পারি, কিছু টাকা হবে কিনা। তো মা তখন বললো যে ঠিক আছে। তাইলে মার সঙ্গে কথাবার্তা বললে তখন আমি এই অনেকগুলো টাকা, মোটামুটি জমি বেচে, আরও কিছু জমি ছিল বাড়িতে, প্রায় 15-16 লাখ টাকার জমি বিক্রি করছে। আবার আমিও 2 বছরে যা কামাইছি, ওই কামানো টাকাও ছিল, জমিও বিক্রি করছি, কইরা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট তখন হয়। সে অ্যামাউন্টটা দিয়ে আমি তখন সৌদিতে একটা দোকান কিনি, একজন সৌদিয়ানরে পার্টনার রাখে একটা চকলেটের দোকান কিনি। তো এই দোকানটা কেনার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ রাতারাতি আমার অনেক পরিবর্তন হয়েছে। দোকানটা কেনার পরে বেশ ভালোই পরিবর্তন, বেচা কিনাও হইতেছে, চলতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এদিক দিয়ে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, মেয়েটা প্রায় অনেক বড় হয়ে গেছে। মেয়েটা তখন মোটামুটি হাঁটতে পারে, হাঁটাহাঁটি করতে পারে।
এই করে মেয়েটারে তখন আমার মেয়েটার বয়স তখন 4 বছর। এই মাঝে আমি কিন্তু আবার একবার আসছি দেশে আইসা আমার মায়েরে আমার বউরে সবারই দেখে গেছি। আমি 4 বছর পরে আমি প্রথমে আইসা 3 বছর থাইকা যাওয়ার পরে আমার হঠাৎ করে আমার আম্মা মারা যায়। আমার আম্মার স্বাস্থ্য অনেক বেড়ে যায়, শারীরিকভাবে অনেক স্বাস্থ্য বেড়ে যায় এবং আম্মা হাঁটাচলা করতে পারতো না এবং আম্মার অসুস্থতার জন্যই কিন্তু আমি দেশে যাই। দেশে গিয়ে দেখি যে দেশ থেকে ফিরে আসার পর আম্মা মারা যায়। তো ঘরে তখন থাকে আমার বোন আর হচ্ছে গিয়া রিয়া। তা এই অবস্থার মধ্যে তখন আমার বোনের জন্য, আমার বোন তখন বয়স হয়ে গেছে, ভালো কোনো বিয়ের ঘরও আসে না। পরে আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা এলাকাতে মোটামুটি বৃদ্ধ একটা লোকের কাছে আমার বোনের আমরা বিয়ে দিই, আমার ছোটো বোনটারে। তা আমার ছোটো বোনটারে ওখানে বিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ও আমার ছোটো বোনকে নিয়ে অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে এলাকাতে, ওগুলো আপনাকে না বলি। তো যাই হোক, পরে ঘর আসার পরে আমি আমার একজন বৃদ্ধ লোকের কাছে আমার বোনকে বিয়ে দিয়ে দিই। তো এই পরিবারে তখন রিয়া আছে আর আমার মেয়েটা আছে, মানে আমার বাচ্চাটা আছে। তো এই করে সময়গুলো কাটতেছে, দিনগুলো কাটতেছে, রাতগুলো কাটতেছে। একদিন হলো কি, শুক্রবারে আমি জুমার নামাজ পড়ে আসছি সৌদি আরবে। জুমার নামাজ পড়ে ঘরে আসার সঙ্গে সঙ্গে রিয়া আমারে ফোন দিয়া আহুমা করে কান্না করতেছে। পরে আমি বললাম যে কী হয়েছে, তুমি কান্না করতেছো কেন, ঘটনা কি? আমার বল, আমি তোমার কেমনে বলবো, আমি তো তোমার বলার মতো কোনো ভাষা নেই, কীভাবে বলবো, বললে তো তুমি উল্টা আমারে মারবা। না তোমার মারবো কেন, কী হয়েছে, তুমি কি ছোটো মানুষ নাকি মারবো, কী হয়েছে, ঘটনা কি বলো? বলে আমার মেয়ে তো কিডন্যাপ হয়ে গেছে। কি আমার মেয়ে কিডন্যাপ হয়েছে? তুমি এটা কী বলতেছো, কে কিডন্যাপ করছে? বলে আমার তো ধারণা এই ঘটনা ফারভেজ ঘটাইছে। এর মাঝে কিছুদিন আগে আমি খবর পাইছি ফারভেজ নাকি এলাকাতে আসে, ঘোরাফেরা করে, অনেকে আমাকে ইনফরমেশন দিছে যে ফারভেজ এলাকাতে আসতেছে। তো এখন তো আমি বিদেশে, তা এলাকাতে আসলেও তো আমি কিছু করতে পারি না, আর আমার তো ভাইও নাই, ওরকম কোনো ভালো গার্ডিয়ানও নাই যে এটা নিয়ে কিছু একটা করবে। তাই যেহেতু এলাকাতে আসুক। আমার বউ আমার ফোন দিয়ে বলতেছে এমন হয়তো এলাকাতে আছে, এখন আমার মেয়ের তো কিডন্যাপ করে নিয়ে গেছে। কি আমার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে গেছে? কীভাবে আমার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে গেল? বলে এইভাবে, মানে ও ব্যাখ্যা দিল যে এইভাবে নিয়ে গেছে। তাই আমি বললাম যে মেয়ে কিডন্যাপ হয়েছে, তুমি কেমনে চলো? বলে আমার মোবাইলে একটা কল আসছে পরে আমারে বলছে যে এত টাকা, হ্যাঁ এত টাকা বড় পুকুর, ওইখানে মানে বড় একটা পুকুর আছে, ওইটারে সবাই বড় পুকুর বলে, যে বড় পুকুর পারে একটা মানে ঠিকানা দিছে যে ওইখানে গিয়া ব্যাগে করে টাকাটা রেখে আসার জন্য। যদি ব্যাগে করে টাকাটা রেখে আসি তাহলে মেয়েরে ফিরিয়ে দিবে, তা নাহলে আজকে রাতে মেরে ফেলবে। এখন আমি কী করবো? আমি যদি পুলিশ জানাই তাহলে ওরা আমার মেরে ফেলবে, আমার মেয়েটারে মেরে ফেলবে। আমার ফোন দিয়ে এরকম বলছে। ভাই আমি তো তখন কান্না, কি 5 লাখ টাকা, 5 কোটি টাকা হলে তো আমার মেয়ের আমি বাঁচাবো। আমি বললাম টাকা দিলে আমার মেয়েরে ছেড়ে দিবে তো, তুমি সেটা বলো। বলে টাকা দিলে ছেড়ে দেবে, আর আমি শিওর এটা ফারভেজ ঘটাইতেছে এবং ফারভেজ লোক দিয়ে এটা করছে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে আমি 5 লাখ টাকা দিলেই তো হবে। ও বলে হ্যাঁ তুমি 5 লাখ টাকা ম্যানেজ করো। আমি তখন দেশ থেকেই খুব দ্রুত 5 লাখ টাকা ম্যানেজ করি, ঘরেও কিছু টাকা ছিল এবং বাকি টাকাটা আমি ম্যানেজ করে দিই। তাই বাকি টাকাটা ম্যানেজ করে ওরে দিছে। ওরে দেওয়ার পরে তখন করলাম কি, ওরে টাকাটা দিছি পরে তখন মাগরিবের কিছুক্ষণ আগে মেয়ে নাকি বাড়িতে আসছে। মেয়ে বাড়ি, আমি তো ভাই সারাটা দিন মানে ঘুমাইতে পারি না, টেনশানে ডিপ্রেশনে এরকম একটা অবস্থা। পরে মেয়ে বাড়ি আসছে, বাড়ি আসার পরে আমি মেয়েরে বললাম যে মা তোমার কী হয়েছে? পরে বলে আমার এরকম নিয়ে গেছে, নিয়ে আমার একটা জঙ্গলের মধ্যে আটকায় রাখছে। এদিক দিয়ে ভাই আরও অনেক ঘটনা আছে এই কিডন্যাপিংয়ের বিষয়, আপনাকে সংক্ষেপ করে বলি যেহেতু সামনে আরও অনেক ঘটনা আছে। তা আমার জঙ্গলের মধ্যে আটকায় রাখছে, রাইখে আব্বু আমারে মারছে, এটা বসে। তখন আমার মানে শরীরে রাগ উঠে গেছে। এটা আমি আমার বউরে বললাম তুমি এই বাড়িতে থাকার দরকার নাই, যেহেতু আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, মাও মারা গেছে, তুমি বাড়িতে তালা মাইরা তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। কারণ বাপের বাড়িতে গেলে ওর মা আছে, ওর বাবা আছে, ওর ছোটো বোনেরা আছে, তুমি ওখানে চলে যাও। এই কথা বলে আমি তখন আমার বউ রিয়ারে আর আমার বাচ্চারে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছে। শ্বশুরবাড়িতে পাঠাইয়া আমি তখন বললাম যে 5 লাখ টাকাও নিয়ে গেলি, আমার বউটারেও ভাগায় নিয়ে গেলি, আমার কোটি কোটি টাকার ব্যবসাও ধ্বংস করলি, তোরে তো ভাইয়া ছাড়া যায় না। ভিতরে তখন খুব রাগ, এলাকার লোকের খবর দিতে আসি যে ফারভেজ আছে কি না? বলো ভাই ফারভেজ এলাকাতে আছে। আমি বললাম যে ডাঁট মতো এলাকাতে থাকলে এই করে আমি তখন গোপনে টিকিট কাটি, কাউরে না বইলা গোপনে টিকিট কাটলাম। এলাকার পোলাপাইন কিছু হাতে নিচ্ছি, নিয়া এই টিকিট কেটে দেশে গেছি। দেশে যে ভোর রাত 4টা বাজে ফারভেজ রে এক মেশিন ঘরে ধরলাম, ওই যে সেলো মেশিন যে বসায় না জমিতে পানি দেওয়ার জন্য, ওই ঘরে গিয়ে ওরা রাত 4টা বাজে ধরছি। আমি সহ আমার এলাকার পোলাপাইন আরও আছে, সবাই ওর উপরে খেপ আছে, সবাই মিলে ধরছি। এমন মারছি জন্মের পরে আমি কাউরে এইভাবে মারি নাই। আপনার বাইদা, খাটের সাথে বাইদা, ওর মইরে গেছে মনে, এমন মারাই মারছিলাম। আমার চিন্তা ভাবনা যদি মইরা যায় তাহলে ওই মেশিন গর্ত করে ওরা মাটি চাপা দিয়ে চলে আসবো, কিন্তু এই যে মরে নাই, কোনো কথা জিজ্ঞেস করে নাই, শুধু মারছি, কিচ্ছু জিজ্ঞেস করে নাই, কেন মারতেছি এটাও বলি নাই,
সকালে তখন দেখলাম যে একটু একটু অবস্থা আছে, পরে ডাক্তারের কাছ থেকে পানি টানি আই না কোনো রকমে ওরে একটু ভালো করলাম। আমারে বলতেছে, ভাই আমারে মারছেন কেন, আমারে মারছেন কেন? আমি বললাম, তোরে মারছি কেন বেটা, তুই আমার সঙ্গে এগুলো এগুলো করছিস, তুই আমার সঙ্গে এই চিটিং করছিস, তা তোরা মারবো না কেন? ওই তখন আমারে বলে, ভাই আমি আপনার সঙ্গে কোনো চিটিং করি নাই, আমি আপনার সঙ্গে কোনো চিটিং করি নাই, আমি পরিস্থিতির শিকার। আমি বললাম কীভাবে? পরে বলে, ভাবি আমারে প্রেমে ফালাইছে, ভাবি আমারে প্রেমের প্রস্তাব দিছে, ভাবি আমার সঙ্গে প্রথমে খারাপই করছে, যখন আমি আপনার দোকানে ছিলাম ভাবি আমার সঙ্গে খারাপই করছে। আমি বললাম, ও আচ্ছা, আমার বউ খারাপই করছে? বলে হ্যাঁ। এরপরে আমি বললাম, তো ঠিক আছে, আমার বউ খারাপই করছে, আমার বউলিতে ভাইয়ে গেছস, টাকাগুলো কী করছস? পরে বলে, ভাই একটা টাকা আমি নিই নাই, সব টাকা ভাবি নিয়ে গেছে। কি তুই সব টাকা ভাবি নিয়ে গেছে? কি ভাবি সব টাকা নিয়ে গেছে? বলো, হ ভাই, একটা টাকা আমি নিই নেই, এই সমস্ত দোকানে টাকাগুলো নিয়ে ভাবির হাতে দিছি, ভাবি আমার সঙ্গে কয়েকদিন থাইকা ভাবি নিজে আমার ছেড়ে দিয়ে চলে গেছে। আমি তখন বললাম, বলিস কি, ওই টাকা কই? বলে, ওই টাকা দিয়া ভাবির বাপে জায়গা কিনছে। আমি বললাম, ওর বাপে জায়গা কিনছে? বলে হ, এই টাকা দিয়া ভাবির বাপে জায়গা কিনছে। আমি যে বাদ দিলাম পুরনো কথা, এই গত কয়েকদিনে কিন্তু আমার মেয়েরে কিডন্যাপ করলে কেন? ওই তখন বলতেছে, ভাই আমি আপনার মেয়েরে কিডন্যাপ করি নাই, আপনার মেয়েরে এই মেশিন ঘরে আপনার বউ এনে দিয়ে গেছে। আমার মেয়ের এই মেশিন ঘরে আমার বউ এনে দিয়ে গেছে? বলে হ, আপনি ভালো করে আপনার মেয়েরে জিজ্ঞেস করেন, আর আপনার জিজ্ঞেস করা লাগবে, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? বলে, দেন, আমি আপনার রেকর্ড দিতেছি, আমার মোবাইলটা দেন। তখন ওর মোবাইলটা এরকম ছিল, টিনের উপরে, মানে ট্রাকের টিনের উপরে, ওইখান থেকে মোবাইল বের করছে। মোবাইল বের করার পরে ও তখন আমার রেকর্ডিং শোনাইতেছে, ভাই রেকর্ডিং শোনেন। তখন আমি রেকর্ডিং শুনলাম কি, ভাই আমার বউ ওরে বলতেছে যে মেয়েটারে তোমার কাছে রাইখা যাবো, বা মেয়েটারে তুমি এমনি এমনি আনবা আইনা, এই মানে যেই প্ল্যানিংগুলো হচ্ছিল, এই পুরো প্ল্যানিংটাই আমার বউ রিয়াই সাজাই দিছে ওরে। মানে ফারবেসরে পুরো সম্পূর্ণ প্ল্যানিংটা আমার বউ রিয়াই সাজাই দিছে, এবং ওর প্ল্যানিং মোতাবেকই কিন্তু ফারবেস কাজ করছে। ভাই আমি তখন মানে কি বলবো আর কি করব আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আল্লাহ এটা কি। আমি বললাম, তুই এটা 10 জনের সামনে বলতে পারবি? বলো, হ ভাই বলতে পারবো। পারবো না কেন? ওরে ওইখান থেকে বাইদা তখন আমি চেয়ারম্যানের কাছে গেছি, আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে গেছি, যে চেয়ারম্যানকে বললাম যে চেয়ারম্যান সাহেব এই ঘটনা। চেয়ারম্যান বলে, মেয়ের বাবার হাড্ডি রাখবো না পিঠে, মেয়ের বাবার হাড্ডি রাখবো না পিঠে, বেটা তুই কি বলিস? ঠিক আছে, কোনো কথা নাই, এই ফারবেজ এই বাড়িতে আন, এই বাড়িতে থাক ফারবেজ, আমি মেয়ের বাবারে আনি। রিয়াও কিন্তু জানতো না যে আমি বাড়িতে আসছি, আমি কিন্তু রিয়ারও বলি নাই, মানে আমি যাচ্ছে এটা কাক পক্ষীয় টেন না পাক, একটা কাক পক্ষীয় টেন না পাক, আমি গিয়েই ফারবেজরে ধরবো। এটা কিন্তু রিয়াও জানতো না যে আমি হঠাৎ করে দেশে চলে আসবো। রিয়া তো শুই না অবাক আমি দেশে আসছি, ও বিশ্বাসই করতে পারে না। পরের দিন মানে যেদিন পারভেজরে মারলাম, ওই দিন দুপুরবেলা রিয়ার বোন, রিয়ার মা বাবা সবাই তখন চেয়ারম্যানের বাড়িতে আসছে। রিয়া তো আমার দিকে অবাক, মানে চোখ বড় বড় করে তাকায় আছে, আল্লাহ এটা কি দেখতেছে? ও যেন মানে জম দেখতেছে, আজরাইল দেখতেছে। এখনও বলতেছে যে মানে আমি তখন চেয়ারম্যানকে বললাম যে চেয়ারম্যান সাহেব বিচার আপনি করেন। চেয়ারম্যান ওর বাবারে বলতেছে যে একটা কিল দিব, মেরুদণ্ড ভেঙে ফেলবো, সত্যি করে সব বলো। ওর বাবা তো বয়স্ক মানুষ, বেটা তখন সব কিছু স্বীকার করছে, আমার মেয়ে আমার টাকা এনে দিছে, আনছে পরে আমি বহু বছর আগে আমার নামে একটু জমি কিনছি, এরপরে আবার আমার মেয়েরে আমি আবারও হচ্ছে আমার মেয়ের আমার হাতে তুলে দিছি, এরপরে আমার মেয়ে কী কী করছে বাবা আমি এগুলো জানি না। পরে আমি এই চেয়ারম্যানকে বললাম যে টাকা কই, রিয়ারে ধরেন। ওই বলে টাকা ও নেয় নেই। পরে চেয়ারম্যান খুবভাবে, মানে আমাদের চেয়ারম্যানটা খুব ভালো ছিল, এমনভাবে চাপ দিছে যে টাকা তুই কই বাইর কর। তারপরে মহিলা দিয়া ওরা ঘরের ভিতরে নিয়ে টর্চার করছে। বিকেল 3টার দিকে ও তখন স্বীকার করছে, হ্যাঁ টাকা আছে। কই আছে? ঘরে আছে। 50,000 টাকা খরচ হয়েছে, 4.5 লক্ষ টাকা ও ঘর থেকে বের করে এনে দিছে। এবং এই টাকার বিষয়ে ওর বাপ মা জানতো, কিন্তু তারা কিচ্ছু বলে নাই, তারা কোনো কিছুই বলে নাই, তারা কিন্তু সব জানতো। জানার পরও তারা কোনো কিছু বলে নাই। আমি তখন বললাম, এই 4.5 লাখ টাকা আমার হাতে দিছে। দেওয়ার পরে আমি বললাম যে এই বউ আমি আর রাখবো না, এই সঙ্গে আমার কোনো সম্পর্কের দরকার নেই। আমার মেয়েটারে নিয়ে আমার মেয়েটারে আমি আমার বোনের কাছে দিচ্ছি, বন্ধু তুই আমার মেয়েটারে রাখ। আবার ওই দিকে তো আমার ব্যবসা, সৌদি আরব আমার ব্যবসা, আর ওই সময়টাতে কিন্তু ব্যবসার মানে মৌসুম, ব্যবসার ইনকামটা ওই সময়তেই হয়। আমি যদি না যাই তাহলে কিন্তু আমার বড় লস হয়ে যাবে। লস বড় কথা না, আমার দোকানটা আমি হারাই ফেলবো। তখন ধরেন আপনার মাদ্রাসা বন্ধ থাকে, ওই সময়টাতে বেচা কিনা ভালো। আমি একটা চিটাঙের আরেকটা ছেলেরে দিয়ে আসছি, ওরা আমি ভালো করে চিনিও না, তাই ব্যবসায় তো আমার নিয়ে যাবে। কোনো রকমের ঝামেলাটা শেষ করে আমার বোনের হাতে আমার মেয়েটারে দিয়া আমি রিয়ার সঙ্গে ছাড়াছাড়িও করি না, কিচ্ছু করি না, আমি সেখান থেকে দ্রুত ফ্লাইট করে আমি সৌদিতে চলে আসি।
সৌদিতে আসার পরে এই রিয়া তখন করে কি আমার বোনের কাছে আসে, আমার বোনের কাছে আসে, আমার বোনে আমার মেয়েটারে কোলে নেয়, মেয়েটার আদর করে এই করে সেই করে। আমার বোন আমারে বলে, ভাইয়া তুমি কি বলো, ভাবি এসে আমার হাতে পায়ে ধরতেছে, আমার কাছে অনুরোধ করতেছে, যা হবার তা হয়েছে, সব কিছুর পরে ভাবি তোমার সংসার করতেছে। আমি বললাম এই কথার বোন ভুলেও মুখ দিয়ে বাইর করিস না। মা বাইচা থাকা অবস্থায় তুই আমারে বারবার বলছিলে ভাইয়া ভাবিরে আর ঘরে উঠেন না, আমি যদি তোর ভাবিরে এরপরে আর ঘরে না উঠে যাম তাহলে আমার জীবনে এই কলঙ্কটা হয় না। লাস্ট কলঙ্কটা আমি মায়ের কথা শুনে করছি, ওরে আর ঘরে উঠানো যাবে না। এখানে আরেকটা কথা, ওর বাবার যে জমিটা, ওর বাবার যে জমি ছিল ওর বাবার নামে, ওই জমি কিন্তু ওর বাবা তখন আবার আমার নামে দিয়ে দিতে বাধ্য হয়েছে। চেয়ারম্যান এটা ধরছে এবং এলাকার লোকজনও ধরার পরে যে জমিটা কিনছে ওইটা আবার উনি আমার নামে ফিরিয়ে দিচ্ছে। মানে তখন আর মোটামুটি রিয়ার আর কিচ্ছু নাই, টাকাটাও নিয়ে গেছি। এর আগে চিটিং করে যে টাকা দোকান থেকে নিয়ে গেছে, মানে পারভেজ নিয়ে যায় ওরে দিছে, ওই টাকা আমি উদ্ধার করে ফেলি, মানে যে জমি গেছে ওইটা আমি নিয়ে আসি। যাই হোক, আমি তখন সৌদিতে চলে গেছি। সৌদিতে আমি যাওয়ার প্রায় 1 বছর 2 কি 3 মাসের মাথায় একটা নতুন নাম্বার থেকে ও আমার কল দিছে, মানে রিয়া কল দিয়া খুব কান্না করতেছে, কান্না করে বলতেছে যে আমি শত হইলেও তো তোমার বাচ্চার মা, আমার পেট থেকে তো তোমার বাচ্চাটা আসছে, তুমি তো আমারে তোমার বাচ্চাটা দিলে না, তোমার বাচ্চাটা লুকিয়ে রাখছো, শত হইলেও তো আমার পেট থেকে তোমার বাচ্চাটা আসছে। তো আমি আসলে কি বলবো তোমার বুঝাতে পারতেছি না, আমি ঢাকাতে আসছি অনেক দিন ধরে, অনেক কাজের সন্ধান করছে, অনেক কাজ খুঁজছে, কারণ আমার তো জানো পরিবারে কিচ্ছু নাই, আমাদের খাওয়ারও টাকা নাই। তো অনেক টাকা খুঁজছি, কত টাকা পাইতেছি না, শেষ পর্যন্ত এখন আমার পতিতালয়ে যাইতে হবে। তো তুমি যেহেতু এখনও আমার স্বামী আছো, তোমার সঙ্গে তো আমার কাগজ কলমে এখনও ছাড়াছাড়ি হয় নাই, তো সেখান থেকে আমি তোমার বলি যে যেহেতু তুমি আমার স্বামী আছে, তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছি, আমি পতিতালয়ে যাব, কারণ আমার পেটে ভাত নেই, আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না, আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না। তাই আমি বললাম যে ঢাকায় কই আসো? পরে বলে এমন এমন আমাদের গ্রামের কিছু মেয়ে আছে, ওরা গার্মেন্টসে চাকরি করে, ওদের সঙ্গে আছি। তাই আমি বললাম যে তুমি গ্রামের কিছু মেয়ে আছো, ওদের সঙ্গে ওইখানে আসো, তা তুমি ওইখানে থাকো না, তুমি চিটাঙে চলে আসো, তুমি ওই দিয়ে থাকো না, তুমি চিটাঙে চলে আসো, আমি তোমার থাকার ব্যবস্থা করে দেবো। এরপরে চিটাঙে আমার এক পরিচিত বন্ধুর মাধ্যমে আমি চিটাং শহরে থাকার একটা ঘর ভাড়া করে দিলাম, মানে একটা ঘর ভাড়া আপাতত করে দিয়েছি যাতে খাইয়া পইরা বাঁচতে পারে, যেহেতু আমার বউ। তাই ঢাকা থেকে আনছি আইনা, চিটাঙে আইনা একটা ঘর ভাড়া করে দিচ্ছে। তাই ঘর ভাড়ার মধ্যে থাকতেছে, আমাকে ফোন দেয়, আমি যে ঠিক আছে সমস্যা নাই ওইখানে থাক। এইভাবে মাঝে মাঝে ফোন দেয়, মাঝে মাঝে ফোন দেয়, আমিও কী করে না করি সব কোনো খবর লই না, শুধু একটা ঘর ভাড়া করে দিছে, মাসে ঘর ভাড়ার টাকাটা উড়ে দেয় আর খাওয়ার টাকাটা দেয়, ওই কী করে না করি ওসব আমি কিচ্ছু জানি না। এইভাবে দিন রাতগুলো কাটতেছে। এইভাবে প্রায় আরও আপনার বৎসর 1.5 মতো কেটে গেছে। আমার মেয়েটা তখন আমার বোনের কাছে, ওর কাছে কোনো আমি মেয়ের রাখিনি। বৎসর 1.5 পরে ভাই আপনারা কি বলবো, আমার দোকানের ভিতরে নোয়াখালীর এক ছেলে, নাম হচ্ছে সুমন, এই নোয়াখালীর এক ছেলে আমার দোকানে আসছে মাল নেওয়ার জন্য আসার পরে মানে তার সঙ্গে কথাবার্তা হইতেছে, বলতেছে ভাই আপনাদের চিটংয়ে তো আমার এক ছোটো ভাই বিয়ে করছে, আমার ছোটো ভাই এই চিটংয়ে চাকরি করে ওখানে একটা মেয়েরই বিয়ে করছে চিটংয়ের, খুব সুন্দর। তাই আমি বললাম কি বলো, তাই নাকি? বলে হ। তাই আমি বললাম যে তো মেয়ে কেমন? বলে মেয়েও দেখতে সুন্দর আছে, আপনি চিনলেন কিনা দেখি, আপনাদের চিটংয়ের মেয়ে যেহেতু। আমি তখন করলো কি মোবাইল থেকে ছবি বাইর করে দিছে, এটা আমার বউ রিয়া। তাই আমি ওর বললাম যে তোমার কেমন ছোটো ভাই? বলে আমার আপন ছোটো ভাই, ও পড়াশোনা করে ঢাকা এই চিটংয়ে, একটা মেয়ের বিয়ে করছে, মেয়ে তো দেখতে সুন্দর আছে। কিন্তু একটা জিনিস কি, রিয়ারে দেখলে কেউই বিশ্বাস করে না ওর যে বিয়ে হয়েছে, মানে শরীরের গঠন দেখলে মনে হয় যেন ছোটো বাচ্চা, বড় জোরের বয়স হয়তো 15 থেকে 16, এটাই সবাই বলবে। আর অনেক সুন্দর কিন্তু, মানে চেহারার ফেস কাটিং খুবই মায়াবী। আমি বললাম যে ভাই তুমি এগুলো কী বলতেছে, কে তুমি চিনো? বলে কে? আমি যেটা আমার বউ। পরে বলে ভাই আপনি কী বলেন এটা? ইকবাল ভাই কী বলেন? আমি বললাম এটা আমার বউ। পারবো না, আমার ছোটো ভাই তোর বিয়ে করছে। আমি বলে শোনো, তোমার ছোটো ভাই এখন হুট করে কিছু বলার দরকার নাই, তোমার ছোটো ভাই যদি বিয়ে করেই থাকে কীভাবে বিয়ে করছে? বলে এই মেয়ের সঙ্গে ওর প্রেম ছিল, ভালোবাসা ছিল, পরে এই মেয়ের একদিন নোয়াখালীতে আমার আব্বা আম্মারে দেখাইছে, আমার আব্বা আম্মার কাছে আনছে, আমার আব্বা আম্মা পছন্দ করছে, করার পরে পরে বিয়ে হয়েছে। আমি যে মেয়ের বাবা মা? বলে হ্যাঁ মেয়ের বাবা মাও তো জানে, তারাই তো বিয়ে দিছে। বললাম তাই নাকি? বলে হ্যাঁ, যে তোমার ছোটো ভাইয়ের সাথে কিন্তু কথা বলবো। পরে ওর ছোটো ভাই ফোন দিছে, দেওয়ার পরে তখনও কিন্তু আমি রিয়ার সঙ্গে কথা বলি, রিয়া কিন্তু তখন আমার সঙ্গে ভালো হয়, আমি ওর স্বামী আমার সঙ্গে ভালো। রিয়ারে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে রিয়া কী অবস্থা? বলে হ্যাঁ ভালো আছি, তো তুমি ঘর ভাড়া দিতেছো, আমি খাইতেছি, টিভি দেখতেছি, চলতেছি, মানে বেশ ভালো। ওই ছেলের নাম হচ্ছে মেহেদিরে ফোন দিলাম যে মেহেদি তুমি যে ওরে বিয়ে করলা, তুমি কি জানো ওর অতীত সম্বন্ধে? বলো হ ভাইয়া জানি। কি জানো?
বলে ভাই জানি ওর একটা বিয়ে হয়েছে, ওর স্বামীটা ভালো ছিল না, ওর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, এরপর আমি ওর বিয়ে করছি। তাই আমি বললাম ওর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, ওর স্বামীটা ভালো ছিল না, ওর স্বামীর নাম কি? বলে ওর স্বামীর নাম ইয়াসিন। আমি বলি ইয়াসিন কি বলো? বলো হ, ওই লোকের নাম্বার আমার কাছে আছে। যে ইয়াসিন মানে আমি কিন্তু ইয়াসিন নামের কাউকে চিনি না ভাই। ইয়াসিন? বলে হ্যাঁ ইয়াসিন। তেমনি ওই লোকের নাম্বার তোমার কাছে আছে? বলো হ আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি বলতেছে ওনার সঙ্গে ওর ভালো না, সম্পর্ক ভালো না, এই সেই, যার কারণে ওদের সারাচারি হয়ে গেছে। আমি বলি তুমি কথা বলছো? বলো হ কথা বলছি। যে ভাই নাম্বারটা আমারে দিও তো। এবার আমি মেহেদির কাছ থেকে ইয়াসিন সাহেবের নাম্বার নিছি, নাম্বার নিয়ে ফোন দিছি। ইয়াসিন আমার মতো বয়সে একটা লোক। ফোন দেওয়ার পরে বললাম যে ভাই এমন এমন ঘটনা, আপনি রিয়ারে চিনেন কি না? বলো হ চিনি তো। কী হয় আপনার? বলে আমার বউ। আজ কেমনি বিয়ে হইল? বলে এমন এমন চিটাঙে পরিচয়, আমি ব্যবসা করি, এইভাবে আমার লোকে পরিচয়, আমি বিয়ে করছি। তাই আমি বলি আপনার সঙ্গে কি ছাড়াছাড়ি হয়েছে? বলে ভাই ছাড়াছাড়ি হয় নাই, তবে ছাড়াছাড়ির মতোই। ওর অনেক ছেলেদের সাথে সম্পর্ক, আমার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় আরেক ছেলের সঙ্গে ওর প্রেম, এবং সেই ছেলেকেও গোপনে বিয়েও করে, আমি জানি না। সেই ছেলেকে বলতেছে, সেই ছেলের নাম সজল, বাড়ি কুমিল্লা। সেই ছেলের নাম্বার আছে? বলে আছে। আচ্ছা কী বলেন আপনি, নাম্বার আছে? বলে হ্যাঁ আছে, দেন তো নাম্বারটা। ইয়াসিন সাহেবের কাছ থেকে আমি তখন সজলের নাম্বার নিই, সজলরে ফোন করি। সজল একটা গার্মেন্টসের সুপারভাইজার। এই সজলের লোকে তার পরিচয় হয় ঢাকা থেকে, এবং ঢাকাতে যে সে বলছে তার এলাকার কিছু মানুষের ঘরে আছে, এটা মিথ্যা কথা। এলাকার কিছু মানুষের ঘরে নাই, ওই সজলের ঘরেও ছিল, ওই সজলের সঙ্গেই ছিল, ওইখানে সজলের সম্পর্ক ছিল। সজলের সঙ্গে প্রেম থাকা অবস্থায় ওই ইয়াসিন সাহেবকে বিয়ে করে, এবং ইয়াসিনকে বিয়ে করে আবার একইভাবে ইয়াসিনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় মেহেদিকে বিয়ে করে, এবং আমারও বউ থাকে। এর ভিতরে আরও দুই একটা নাম পাইলাম। সব কিছু মিলে দেখলাম ওর টোটাল 6টা স্বামীর সঙ্গে স্টিল একসঙ্গে সংসার করতেছে। আমি তখন মানে আমার ভিতরে আর আমি নেই, কিরে আল্লাহ এটা কোন দুনিয়া, এগুলো কি? লাস্ট পর্যন্ত ওর সঙ্গে থাকাও তো রিস্ক। আমি আমার বোনেরে বললাম যে আমার মেয়ের কাছে যেন আমার ধারে কাছে আসতে না পারে। আমি তখন বাড়িতে গেছি ছুটিতে, ওই আমার মেয়ে আমার দেখার জন্য, আমার মেয়েরে দেখার জন্য তখনই চট্টগ্রামে আসছে, শহর থেকে আসছে। আসার পরে ধৈর্য বললাম মোবাইলের লকটা খোল, মোবাইলের লকও খোলে না, মোবাইলের লক খোল। যখন 2টা কিল মারলাম, মোবাইলের লক খুলছে, লেখা রাখছে স্বামী 1, স্বামী 2, স্বামী 3, স্বামী 4, স্বামী 5, স্বামী 6। তো আমি বললাম যে 6 জন তো আর একসঙ্গে সম্ভব না, আগে আমি ছেড়ে দিই, যেহেতু আমি প্রথম তাহলে আমি আগে ছাড়ি, পরে আমি ছেড়ে দিলাম। এরপরে তার কি হয়েছে না হয়েছে আমি আর তার কোনো খবরও নেই, আমি জানিও না, তার সঙ্গে আর কথাই বলিনি এই বিষয়ে। তারপর সে তার বাপ বাড়ি নিয়ে শহরে থাকে, এবং এখন দেখি যে সে বেশ বড় লোক, এখন অনেক বড় লোক, অনেক টাকা টুকু আছে, মাঝে মাঝে নাকি গাড়ি নিয়েও এলাকাতে আসে। যাই হোক, আমি আর বলতে চাই না, যেহেতু তাকে ছেড়ে দিয়েছি, এরপরে আর কোনো কিছু বলতে চাই না। তো আমার ঘটনাটা আপনাকে জানাইলাম। আমি এখন সৌদি আরবে আছি, আমি আর বিয়ে শাদী করি না, আমার মেয়েটা এখন অনেক বড় হয়েছে, তার এর কাছে আসে। তো আমার যেহেতু ওয়াইফ, আমি আপনাকে অনুরোধ করবো আপনি নাম ঠিকানাগুলো একটু হাইড করে, নাম ঠিকানাগুলো পরিচয়গুলো একটু লুকে যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, অন্তত মানুষকে সতর্ক করবেন। কারণ আমার মতো এরকম অনেক প্রবাসীরা আছে যারা না জেনে না শুনে না বুঝে এরকম ফাঁদে পা দেয়। তো আপনি প্লিজ অনুরোধ করুন আমার গল্পটা রেকর্ড করবেন, আমার সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন, এটা আমার নাম্বার। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপন ভাই এটা কী শোনাইলেন, আদৌ কি এটা সম্ভব? হ্যাঁ, এই পৃথিবীতে এমনও কিছু ঘটনা আছে যা যদি প্রকাশ হয় তাহলে ইতিহাস হয়ে যায়, আর যদি প্রকাশ না হয় এটা দীর্ঘশ্বাস হয়ে মানুষের অন্তরে থেকে যায়। ইকবাল ভাই হয়তো সাহস করে তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো জানাইছে। এরকম অনেক ইকবাল আছে যারা মনে করেছে সে তো আমার সন্তানের মা, আমি তার কথাগুলো না বলে অনেকেই বলতে চায় না। ভাই, বর্তমান সময়টা যে কেমন অবস্থার মধ্যে আমরা আছি, আমি এই কিছুদিন আগে সংসদে দেখেছিলাম একটা বিল পাশ করার বিষয়ে একজন আইনমন্ত্রী সে বলতেছিল যে মেয়েরা যে মানে একটা যৌতুক মামলা দেয়। আপনি জানেন যে যৌতুক মামলাটা কিভাবে দেওয়া হয়?
আপনাকে ধরেন আপনার স্ত্রী ছেড়ে দিয়েছে, আপনার সঙ্গে তার সম্পর্ক শেষ, আপনি তালাক দিয়ে দিয়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক শেষ, যে চাইলে তখনই কি আপনার নামে যৌতুক মামলা দিতে পারবে? হাউ? মানে আপনার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আপনার আলাদা হয়ে গেছেন, এরপরও সে যদি চায় আপনাকে সে যৌতুক মামলা দিতে পারে। এটা আইন বলে। তো এইভাবে আমাদের সমাজে একটা সময় ছিল নারী নির্যাতন ব্যাপক হারে ছিল। তখন আমার মা বোনেরা অসহায় ছিল, তাদের উপরে নির্যাতন করা হতো, আমি সেটা স্বীকার করি। কিন্তু বর্তমান সময়ে এসে নারী নির্যাতন হয় না আমি তা বলবো না, হয়, তবে সংখ্যায় 2% কি 3%, আর 98%, 97% পুরুষ নির্যাতন হচ্ছে। কিন্তু এই পুরুষরা কখনো রাস্তায় বের হয়ে কারো কাছে বলতে পারে না যে আমার স্ত্রী আমাকে 4টা থাপ্পড় দিয়েছে, আমার স্ত্রী আমাকে লাথি মেরেছে, আমার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কারো কাছে বলতে পারে না, লজ্জায়। কারণ বললে তো সেই মানুষটা বলবে, এই বেটা তোর বউ তোরে লাথি মারে, তুই কেমন পুরুষ? নিজের পুরুষত্ব ধরে রাখার জন্য ঘরে বিড়ালের মতো জীবনযাপন করছে অসংখ্য পুরুষ। আমি যারা গল্পটা শুনেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বাংলাদেশের কোনো বিচারক নই, এবং যারা গল্পগুলো পাঠায় আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমি কখনোই সরজমিনে গিয়ে এটা জাস্টিফাই করি না এটা আসলে সত্য কি মিথ্যা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমি এও বলি না যে আপনি গল্প বিশ্বাস করেন, আমি শুধু আপনাকে গল্প শোনাচ্ছি এই কারণে যেন এই গল্প থেকে আপনি কিছু শিখতে পারেন, আপনি সতর্ক হন, দ্যাটস ইট। এটাই আমার ডেসক্রিপশানে লেখা থাকে। বন্ধুরা, যারা গল্পটা এই পর্যন্ত শুনেছেন, যদি আপনার ভিতরে কোনো শিক্ষা আসে তবে আমার গল্প বলা সার্থক, আপনার গল্প শোনা সার্থক। এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিউবা হাভানার অদ্ভুত সেই দেশ দেখতে ভুলবেন না। বাংলাদেশিদের জন্য ট্রাভেলিং অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এখন আর চাইলে মানুষ কিউবা যেতে পারে না। আমেরিকার ভিসা লাগে অথবা আপনার সেনজেনের ভিসা লাগে, তা না হলে ইমিগ্রেশন করতে দেয় না, কারণ অনেকেই ইউরোপে চলে যায়, আমেরিকাতে চলে যায় পাশাপাশি হওয়ার কারণে। তো এই জন্য হয়তো বাংলাদেশে অন্য কোনো ট্রাভেল ব্লগার যাবে কিনা জানি না, আমার সৌভাগ্য হয়েছে আমি গিয়েছি এবং আপনাদের জন্য ভিডিও করে এনেছি, চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।